ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এলিট ইউটিউব চ্যানেল। আজকে আমরা তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 11 এর এডুকেশন বিষয়ের ইউনিট 1 এর সাব ইউনিট সি পার্ট। এর আগে আমাদের দুটো পার্ট হয়ে গেছে, যেটা সাব ইউনিট এ এবং সাব ইউনিট বি। ওখানে আমরা আলোচনা করেছিলাম, সাব ইউনিট এ তে আমরা আলোচনা করেছিলাম যে সাইকোলজি কি এবং সাইকোলজির সঙ্গে আমরা এডুকেশনাল সাইকোলজির রিলেশন কি, এবং সাব ইউনিট বি তে আমরা আলোচনা করেছিলাম বিহেভিয়ারিজম বা আচরণবাদ এবং গেস্টাল্ট অর্থাৎ অন্তর্দৃষ্টিমূলক শিখন, এবং তার সঙ্গে সঙ্গে আলোচনা করেছিলাম যে ফ্রয়েডের সাইকোঅ্যানালাইসিস থিওরি, সেটা আমরা আলোচনা করেছিলাম। এখানে আমাদেরকে আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ইউনিট 1 এর সি পার্ট। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমাদের যেটা আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে মনোবিজ্ঞানের অনুসন্ধানের পদ্ধতি। তো মনোবিজ্ঞানের অনুসন্ধান পদ্ধতি জানার আগে আমাদেরকে মনোবিজ্ঞান কি জানতে হবে। তো মনোবিজ্ঞান কি? মনোবিজ্ঞান আমরা সাব ইউনিট যখন আমরা আলোচনা করি তখন আমরা বলেছিলাম যে মনোবিজ্ঞান হচ্ছে বা সাইকোলজি হচ্ছে সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার বা স্টাডি অফ হিউম্যান বিহেভিয়ার, অর্থাৎ মানুষের আচরণকে অধ্যয়ন করা হচ্ছে আমাদের সাইকোলজি। তো মানুষের যে আচরণকে আমরা অধ্যয়ন করব তার তো নির্দিষ্ট কিছু পদ্ধতি থাকা প্রয়োজন বা তার নির্দিষ্ট কিছু কৌশল থাকা প্রয়োজন। সেই কৌশলগুলি আমরা আজকে এই ক্লাসের মাধ্যমে আমরা জানবো। তার আগে তোমাদের একটা কথা বলে দিই, যদি তোমরা এর আগের ভিডিওগুলো যদি না দেখো তাহলে কিন্তু এটা তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে। সেই জন্য তোমাদের বলছি ডেসক্রিপশনে ওই ক্লাসের লিঙ্ক গুলো দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও। তাহলে তোমাদের এই বিষয়টা বুঝতে তোমাদের খুব ভালো মনে হবে, সহজ মনে হবে। তাহলে চলো আমরা যে একজন ব্যক্তিকে অধ্যয়ন করব, আমরা যে একটা ব্যক্তিকে স্টাডি করব তার আচরণটা কিরূপ, তার নির্দিষ্ট কিছু পদ্ধতি আছে, ওই পদ্ধতির মাধ্যমে একজন ব্যক্তির আচরণকে আমরা পর্যবেক্ষণ করতে পারবো বা অধ্যয়ন করতে পারবো, সেটা আমরা জেনে নেব। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। অনুসন্ধানের পদ্ধতি অর্থাৎ আমরা একজন ব্যক্তিকে বা কোনো একটা গোষ্ঠীকে যদি আমরা তার আচরণগুলোকে পর্যবেক্ষণ করার চেষ্টা করি, যদি তার আচরণকে আমরা জানার চেষ্টা করি, তার নির্দিষ্ট কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো তোমাদের সিলেবাসে দেওয়া আছে। সেই সিলেবাস ওয়াইজে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমাদের সিলেবাসে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রথম যে পদ্ধতি, সেই পদ্ধতি হচ্ছে অবজারভেশন মেথড অর্থাৎ পর্যবেক্ষণ পদ্ধতি। পর্যবেক্ষণের মাধ্যমে একজন শিক্ষার্থীর যে সমস্ত আচরণগুলো করে সেই আচরণগুলোকে আমরা স্টাডি করব এবং তার পরিপ্রেক্ষিতে আমরা পুরো ব্যক্তি সম্বন্ধে আমরা একটা ধারণা পাবো। সেটা হচ্ছে একটা অবজারভেশন মেথড। তারপর আর একটা হচ্ছে তোমাদের আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কেস স্টাডি মেথড, এক্সপেরিমেন্টেশন অর্থাৎ পরীক্ষণ পদ্ধতি, সার্ভে বা সমীক্ষা পদ্ধতি, এবং তার সঙ্গে সঙ্গে আর একটা যেটা পদ্ধতি আছে সেটা হচ্ছে কোরেলেশন বা অনুষঙ্গ বা পারস্পরিক সম্পর্ক। তো আমরা ইন ডিটেলসে এই সমস্ত বিষয় আমরা আজকে আলোচনা করব। এই পর্যবেক্ষণ পদ্ধতি বলতে আমরা কি বুঝি, পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা বা অসুবিধা, কোন কোন জায়গায় পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহৃত হয়। কিন্তু তার আগে তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে, এই সমস্ত বিষয় হচ্ছে আমাদের গবেষণার অন্তর্ভুক্ত। গবেষণা মানে কি? রিসার্চের, এগুলো রিসার্চেরও মেথড, অর্থাৎ এই মেথডের মধ্যে দিয়ে একজন রিসার্চার বা একজন গবেষক বিভিন্ন তথ্যগুলোকে সংরক্ষণ করে এবং তার উপরে তার যে গবেষণার যে টপিক, সেই টপিক বা নতুন কিছু তথ্য তারা উদ্ভাবন করে। তাহলে আমরা কি বললাম, আজকে আমরা তাহলে আলোচনা করছি 1 নম্বর পদ্ধতি, সেটা হচ্ছে অবজারভেশন পদ্ধতি। পর্যবেক্ষণ, অবজারভেশন কথার অর্থ হচ্ছে পর্যবেক্ষণ। তো পর্যবেক্ষণের যদি আমি এমনি সাধারণ অর্থ দেখতে যাই, সাধারণ অর্থাৎ এমনি নর্মাল মিনিং যদি দেখতে যাই, তাহলে তার মিনিং হচ্ছে বাইরে থেকে কোন একজন ব্যক্তি বা কোন একটা গোষ্ঠীকে বা একাধিক ব্যক্তিকে বাইরে থেকে তার বাহ্যিক আচরণটাকে দেখা বা নোটিস করা। তাহলে কি বললাম, বাইরে থেকে একজন ব্যক্তি বা একাধিক ব্যক্তিকে নোটিস করা। তাহলে কি, নর্মালি দেখো, এবার
এই বিষয়টা ভালো করে বোঝো। দেখো, বাইরে থেকে অর্থাৎ আমি বাইরে থেকে কোন একজন ব্যক্তি বা একাধিক ব্যক্তিকে আমরা নোটিশ করছি সে কোন কোন কার্যকলাপগুলো করছে। যেমন তোমরা এখন ধরো আমার ক্লাসটা দেখছো, এই যে আমি এখন ধরো এইরকম করে বসে আছি, তার মানে কি তোমরা আমাকে নোটিশ করলে, আমাকে দেখলে, দেখার পরে কি করছো, আমাকে দেখলে, দেখার পরে আমার মনের মধ্যে অভ্যন্তরীণ কোন একটা আচরণ ঘটছে, যেমন ধরো আমি চিন্তা করছি, তোমরা সেটা অবজার্ভ করলে, নোটিশ করলে। ঠিক তেমনি এরকম দেখো, সেই জন্য বলছে পর্যবেক্ষণ পদ্ধতি হলো মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ গবেষণা পদ্ধতি। প্রথমে তোমাদের বললাম এগুলো গবেষণা পদ্ধতি, অর্থাৎ এগুলোর মাধ্যমে, এই পদ্ধতিগুলির মাধ্যমে বিভিন্ন গবেষণার জন্য তথ্যটাকে সংগ্রহ করা হয় এবং সেই তথ্যকে নিয়ে যে গবেষণা করছে, যে টপিক নিয়ে, সেই টপিকের উপর সে নির্দিষ্ট একটা রেজাল্ট দেয়। ঠিক আছে, তাহলে কি বললাম, পর্যবেক্ষণ পদ্ধতি হলো মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি যেখানে যেখানে গবেষক অর্থাৎ যিনি গবেষণা করছেন বা যিনি তথ্যটাকে কালেকশন করছেন বা ডেটাটাকে কালেকশন করছেন, ওই গবেষক কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী বা পরিস্থিতিকে সরাসরি পর্যবেক্ষণ করে, তাদের আচরণ, মনোভাব বা অন্যান্য বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করে। তাহলে সরাসরি তার আচরণটাকে পর্যবেক্ষণ করছে, দেখছে এবং তার আচরণটাকে, তার মনের অবস্থাটাকে, মনোভাবকে এবং বিভিন্ন বিষয়ে সে তথ্য সংগ্রহ করে। যেমন তোমরা এখনই তথ্য সংগ্রহ করলে কি হ্যাঁ স্যার চিন্তা করছেন। ঠিক এবার গবেষণা মানে পর্যবেক্ষণ পদ্ধতির আবার বিভিন্ন ভাগ আছে। কিরকম ভাগ? যেমন পার্টিসিপেন্ট অবজারভেশন বা প্রত্যক্ষ পর্যবেক্ষণ। প্রত্যক্ষ পর্যবেক্ষণ মানে কি, একজন ব্যক্তি সেই গ্রুপের হয়ে, উদাহরণস্বরূপ যদি আমি দেখতে যাই, ধরো আমি ট্রাইবাল এরিয়া অর্থাৎ যারা এসসি এসটি বা সাঁওতালি ব্যক্তি, তাদেরকে আমি নিয়ে আমার কোনো গবেষণা করছি। তাদের আচার আচরণ কিরকম, তারা কিভাবে সমাজে চলাফেরা করে, তাদের পোশাক আশাক কিরকম, তাদের তাদের খাওয়া দাওয়া বা পোশাক পরিচ্ছদ কিরকম ধরনের, সেটা নিয়ে আমি পর্যবেক্ষণ করছি বা সেটা নিয়ে আমি রিসার্চ করছি। তখন আমি এই পর্যবেক্ষণ পদ্ধতিটা আমি অ্যাপ্লাই করছি। পর্যবেক্ষণ পদ্ধতির মাধ্যমে তার তথ্যটাকে আমি ধরো সংরক্ষণ করছি। তখন আমি পর্যবেক্ষণের যে প্রকারভেদ, পর্যবেক্ষণকে দুটি ভাগে ভাগ করা যায়। তার মধ্যে পার্টিসিপেন্ট অবজারভেশন অর্থাৎ প্রত্যক্ষ পর্যবেক্ষণটা হচ্ছে আমি ওই গ্রুপের হয়ে গেলাম, অর্থাৎ আমি ওই সাঁওতালি পরিবেশে বা যারা ট্রাইবাল এরিয়াতে থাকে তাদের ওখানে আমরা চলে গেলাম, গিয়ে তাদের আচার আচরণ দেখছি, তারা কোন ধরনের পোশাক পরিচ্ছদ পরছে, তারা কোন ভাষায় কথা বলছে, এই সমস্ত ভাষা জানার চেষ্টা করছি। সেটা হচ্ছে প্রত্যক্ষ, অর্থাৎ একজন রিসার্চার বা একজন গবেষক সেই গ্রুপের হয়ে, সেই গ্রুপের থেকেই সেই গ্রুপের বিভিন্ন ব্যক্তিকে বা সেই গোষ্ঠীর বিভিন্ন ব্যক্তিকে সে পর্যবেক্ষণ করছে এবং তাদের সম্বন্ধে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে এবং তার রিসার্চের যে টপিক, সেই টপিকে তার রেজাল্ট বের করার চেষ্টা করছে বা একটা কোনো ফাইন্ডিংস নিয়ে আসছে। তার সঙ্গে সঙ্গে আরেকটা যেটা আমাদের ভাগ আছে পর্যবেক্ষণের প্রকারভেদ, সেটা হচ্ছে নন পার্টিসিপেন্ট অবজারভেশন। নন পার্টিসিপেন্ট শুনে বুঝতে পারছো, যেখানে রিসার্চার বা গবেষক তখন কি করবে, পার্টিসিপেন্ট করবেন না, যেটা না পার্টিসিপেন্ট করে অর্থাৎ পরোক্ষ পর্যবেক্ষণ। অর্থাৎ ওখানে ধরো আমি গেলাম না, তবু ওই বিষয়ে আমি তথ্য সংগ্রহ করতে পারবো। কিরকম ভাবে? তথ্য সংগ্রহ করার জন্য ধরো কোন একটা ভিডিও বা অন্য কোনো ব্যক্তি গিয়ে তাকে ভিডিও ক্যামেরা করে বা অডিও কোনো রেকর্ডিং শুনিয়ে এরকম ভাবে তথ্য সংগ্রহ করা হয়। দেখা গেল আমি ক্লাসরুমে, কোন একটা ক্লাসরুমে কোন কোন শিক্ষার্থীরা কি ধরনের আচরণ করে, ওই ক্লাসরুমে আমি গিয়ে হয়তো তথ্য সংগ্রহ করতে পারি। কিংবা হয়তো আমি ধরো গেলাম না, আমি কি করলাম, ক্লাসরুমের মধ্যে কোন একটা ভিডিও ক্যামেরা চালু করে দিলাম, শিক্ষক কি ধরনের আচরণ করছে, শিক্ষার্থীরা কি ধরনের আচরণ করছে, আমি সেটাকে পর্যবেক্ষণ করব, দেখবো শিক্ষার্থীরা ঠিকঠাক কোশ্চেনের আনসার দিতে পারছে কিনা, সবাই ঠিকঠাক ভাবে তাদের স্কুলের ইউনিফর্ম পরে এসেছে কিনা, এই সমস্ত কিছু আমি ধরো পর্যবেক্ষণ করছি। তখন কি হয়, আমি ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে সেই তথ্যটাকে কালেকশন করলাম। সেটাও একটা অবজারভেশন পদ্ধতি। তো এই পদ্ধতির মাধ্যমে আমি যদি কোনো তথ্য সংগ্রহ করি, তাহলে আমার গবেষণার ক্ষেত্রে কিন্তু বিশাল মানে সুযোগ এবং সুবিধা, বিশাল সুবিধাও রয়েছে। কি কি সুবিধা রয়েছে এবং কি কি এর মাধ্যমে তথ্য সংগ্রহ করার ফলে কি কি অসুবিধা রয়েছে, এই বিষয়গুলো আমরা জানবো। শুধুমাত্র পর্যবেক্ষণ পদ্ধতির নয়, তোমাদের সঙ্গে মানে তোমাদের যে সিলেবাসে আরো বিভিন্ন, যেমন কেস স্টাডি আছে, তারপর হচ্ছে তোমাদের এই এক্সপেরিমেন্টেশন পদ্ধতি আছে বা পরীক্ষা পদ্ধতি, তারপর হচ্ছে কোরিলেশন পদ্ধতি অর্থাৎ অনুসঙ্গমূলক যে পারস্পরিক সম্পর্ক সেটা আছে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যেটা আরেকটা আছে সেটা হচ্ছে সার্ভে।
সমীক্ষা পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে আমাদের গবেষণা করার কি কি তথ্য আমরা পাই, কোন ধরনের তথ্য আমরা সংরক্ষণ করি, এবং এই তথ্য এর সুবিধা বা এর অসুবিধা কি আছে এই পদ্ধতির, এই সমস্ত বিষয় আমরা জানবো। তাহলে কি বললাম তোমাদের, মোট কথা হচ্ছে অবজারভেশন পদ্ধতি কি এই বিষয়টা আমাদের জানতে হবে, এর সুবিধা বা এর অসুবিধাগুলো কি কি আছে এবং এর ব্যবহার কি কি আছে। কেস স্টাডিরও সেম ওইভাবে আমরা জানবো। কেস স্টাডি বলতে বা কেস স্টাডি পদ্ধতিটা কি, তার সঙ্গে সঙ্গে কেস স্টাডির সুবিধা কি অসুবিধা কি জানবো, তার সঙ্গে সঙ্গে পরীক্ষণ পদ্ধতি বা এক্সপেরিমেন্টেশন এর সুবিধা অসুবিধা, এক্সপেরিমেন্টেশন কি বিষয়টা জানবো। সার্ভেটাও সেম, ওখানেও আমরা এর সুবিধা অসুবিধা গুলো জানবো। এগুলো ইন ডিটেলসে আমরা আস্তে আস্তে আলোচনা করবো। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে। তাহলে আমরা চলে আসি পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা। আমি যদি এই পর্যবেক্ষণ পদ্ধতিটা কোনো ব্যক্তির বা কোনো গোষ্ঠীর আচরণকে জানার জন্য বা আচরণের তথ্য সংগ্রহ করার জন্য আমি যদি পর্যবেক্ষণ পদ্ধতিটা অ্যাপ্লাই করি, তাহলে আমার কি কি সুবিধা হতে পারে। তার মধ্যে 1 নম্বর সুবিধা হচ্ছে, এই পদ্ধতিটা আমরা সব সময় কি করি, প্রাকৃতিক পরিবেশে, অর্থাৎ কোনো ঘটনা ঘটছে, আমি শুধু গেলাম, ধরো আমি তোমাদের প্রথমে যে উদাহরণটা দিলাম, আমি হয়তো কোনো সাঁওতালি কোনো গোষ্ঠীতে আমি গেলাম, তারা কিভাবে চলছে, কিভাবে চলাফেরা করছে, আমি তো নিজে থেকে কোনো প্রকৃতি তৈরি করছি না, এটা ন্যাচারাল সেটিং, ওরা অটোমেটিক চলছেই। আমরা সবসময় প্রাকৃতিক পরিবেশে কোনো বিষয়বস্তুকে দেখার চেষ্টা করি, তারা কি ধরনের আচরণ করছে, তারা কি ধরনের পোশাক পরিচ্ছদ করছে, কি ধরনের খাবার খাচ্ছে, এই সমস্ত কিছু পর্যবেক্ষণ করছি। অর্থাৎ পর্যবেক্ষণ করার ফলে আমরা ওই বিষয়ে তাদের আচার আচরণের বা তাদের বিভিন্ন যে চিন্তা ভাবনা, চিন্তা চেতনার আমরা তথ্যটাকে কালেকশন করছি। তাহলে এর অন্যতম একটা সুবিধা যদি আমি বলি, তাহলে এটা রিসার্চার নির্দিষ্ট কোনো মানে পরিবেশ তৈরি করবেন না, ন্যাচারাল সেটিং এ গিয়ে ডাইরেক্টলি কোনো তথ্য সে সংগ্রহ করবেন। ডাইরেক্টলি হতে পারে বা ইনডাইরেক্টলি হতে পারে, যেটা দুই ধরনের তোমাদের বললাম। ক্লাসরুমের যদি উদাহরণটা বলি, তাহলে ক্লাসরুমে গিয়ে, ক্লাসরুম তো প্রত্যেক দিনই ক্লাস হয় তোমাদের বিদ্যালয়ে, তো প্রত্যেকদিন ক্লাসে শুধুমাত্র আমি ক্লাসের মানে ভিডিও রেকর্ডিং চালু করে দিলাম, আলাদা করে নতুন করে মানে কোনো পরিবেশ তৈরি করা দরকার পড়লো না, বা আলাদা করে আমি অনেকজন ছাত্রছাত্রীকে নিয়ে তৈরি করলাম, ছাত্রছাত্রীরা কি ধরনের অ্যান্সার করছে, কি ধরনের করছে, ওইরকম ভাবে করার দরকার নেই। আমাদেরকে প্রাকৃতিক পরিবেশ যেটা প্রাকৃতিক ভাবে চলছে সেই বিষয়ে আমরা এই মানে সেই সময় আমরা পর্যবেক্ষণ পদ্ধতিটা অ্যাপ্লাই করি, এবং যেটা আমাদের সব থেকে সুবিধা ধারণা। এর মাধ্যমে আমরা গভীর অন্তর্দৃষ্টি, অর্থাৎ বিভিন্ন বিষয় কি আমরা এর মাধ্যমে তথ্য সংরক্ষণ করতে পারি। অর্থাৎ কোনো বিষয়ে, ধরো আমি কোনো বিষয়ে রিসার্চ করছি বা কোনো বিষয়ে গবেষণা করছি, তখন আমি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করার মাধ্যমে, এই পদ্ধতিটা যদি আমি প্রয়োগ করি, তাহলে গভীরভাবে আমরা তথ্যটাকে সংরক্ষণ করতে পারবো। যদি ধরে নাও আমি পরোক্ষভাবে করছি, তো পরোক্ষভাবে করতে গেলে আমার হয়তো ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে কোনো তথ্যটাকে আমি সংরক্ষণ করছি। তো সংরক্ষণ করার ফলে প্রত্যেকটা ক্যান্ডিডেট, প্রত্যেকটা স্টুডেন্টের কি ধরনের আচরণ করছে সমস্ত বিষয় আমরা কিন্তু এখানে অন্তর্ভুক্ত করতে পারবো। তার মানে কি, গভীরভাবে অন্তর্দৃষ্টির মাধ্যমে, অর্থাৎ সমস্ত তথ্য আমরা অবজারভেশনের মাধ্যমে আমরা পেতে পারি। এরপরে আরেকটা হচ্ছে, এটা সবসময় সুবিধা, প্রয়োগ মানে কি, প্র্যাকটিক্যাল এর অ্যাবিলিটি আছে। অর্থাৎ যদি আমি মনে করি যে আমি ক্লাসরুমের সিচুয়েশনটা আমি পর্যবেক্ষণ করব, ক্লাসরুমে শিক্ষক কিভাবে পড়াচ্ছেন, শিক্ষকের যে কার্যকলাপগুলো, শিক্ষক ক্লাসরুমে কোনো বিষয়বস্তু বোঝাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে কোশ্চেন আনসার করছেন না করেন না, তারপর শিক্ষার্থীদের মূল্যায়ন করছেন না করেন না, এই সমস্ত বিষয়গুলো যদি আমি মানে পর্যবেক্ষণ পদ্ধতিটা অ্যাপ্লাই করি, তাহলে এটা খুব সুবিধা, মানে খুব সহজেই একজন শিক্ষকের আচরণটাকে আমরা পর্যবেক্ষণ করতে পারবো এই পদ্ধতির মাধ্যমে। তারপরে তথ্য সংগ্রহের নিরবচ্ছিন্নতা, অর্থাৎ এই পদ্ধতির মাধ্যমে আমরা সমস্ত তথ্য নিরবচ্ছিন্নভাবে বা ধারাবাহিকভাবে আমরা পেতে পারি, যেটা আমাদের অন্যতম একটা সুবিধার দিক। তারপরে আমরা মূল্যায়নের সহায়তা। মূল্যায়ন মানে আমরা সকলেই জানি যে মূল্যায়ন মানে কি, কোনো তথ্যটাকে যে আমি নিলাম, এবার সমস্ত তথ্যটাকে তো আমরা মানে রিসার্চের কাজে লাগাই না, যে তথ্যটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, সেই তথ্যটাকে বা যে বিষয়টা, মূল্যায়ন মানে কি, মূল্যায়ন মানে হচ্ছে বিচার করা। অর্থাৎ যে তথ্যটা আমি নিব, সেই তথ্যটার উপর আমরা যে রিসার্চের যে টপিক বা রিসার্চ যে করছি, যে উদ্দেশ্য করছি, সেই উদ্দেশ্যটা
এর মাধ্যমে ফুলফিল হয়ে যাবে। অর্থাৎ এই পদ্ধতির মাধ্যমে যদি আমি কোনো তথ্যটাকে সংরক্ষণ করি এবং সেই তথ্যটাকে তো আমাকে মূল্যায়ন মানে বিচার করতে হবে সেই তথ্যটা আদৌ সঠিক না ঠিক নয়, সেই মূল্যায়নের ক্ষেত্রেও এই গবেষণা মানে এই অবজারভেশন পদ্ধতিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি। এবার যদিও কোনো বিষয়ের আমরা সকলেই জানি যে কোনো বিষয়ের কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিকও আছে, ঠিক তেমনি অবজারভেশন পদ্ধতি বা পর্যবেক্ষণ পদ্ধতিরও কিছু অসুবিধা রয়েছে। সেই অসুবিধাগুলো আমরা জেনে নেব যে এই পদ্ধতি যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কি কি অসুবিধার আমাকে সম্মুখীন হতে হবে বা কোন কোন অসুবিধা দেখা যায়। তার মধ্যে 1 নম্বরে যেটা অসুবিধা সেটা হচ্ছে পক্ষপাতিত্ব। পক্ষপাতিত্ব মানে কি, একজনের দিকে বেশি দৃষ্টি আকর্ষণ করা। বা ধরো আমি কোন একজন গবেষক তোমাদের তথ্য সংগ্রহ করতে এসেছি যে তোমরা যে ক্লাসরুমে পড়ছো তো তোমাদের আচরণ, শিক্ষার্থীদের আচরণটাকে আমরা পর্যবেক্ষণ করছি। তখন হয়তো কোন একটা স্টুডেন্টকে ওর পরিচিত বেরিয়ে গেল, গবেষক হয়তো আমি বা আমাদের এলাকার কোন স্কুলে আমি গেলাম, এলাকার কোনো ছেলেকে আমার পছন্দ হয়ে গেল বা আমাদের পরিচিত, তখন কি করবে ওই গবেষকটা তার দিকে বেশি দৃষ্টি আকর্ষণ করবে, তখনই হয়ে যাবে আমাদের পক্ষপাতিত্ব। অর্থাৎ এক্স্যাক্টলি যেটা আমরা জানতে চাইছি, অর্থাৎ যেটা প্রত্যেকটা শিক্ষার্থীর আচরণকে আমাদের পর্যবেক্ষণ করা উচিত, এখানে কি হয়ে যাচ্ছে, এখানে কোন একটা নির্দিষ্ট শিক্ষার্থীকে আমি বেশি মনোযোগ দিয়ে দিচ্ছি, তার দিকে বেশি আমরা দৃষ্টি আকর্ষণ করছি এবং সে কোন কোন কার্যকলাপ গুলো করছে সেগুলো আমরা দেখছি। এই দেখো এই ছবিটাতে বুঝতে পারছি যে আমাদের যদি 4 জন স্টুডেন্টকে আমি যদি এখানে পর্যবেক্ষণ করি, তার মধ্যে একজন হয়তো আমার পরিচিত বেরিয়ে গেছে, তাকে আমি বেশি দৃষ্টি আকর্ষণ করছি, মানে পক্ষপাত দোষে দুষ্ট হয়ে যাচ্ছে। মানে মানুষের ব্যক্তিগত প্রভাব এখানে দেখা যাচ্ছে, এখানে ব্যক্তিগত প্রভাব দেখা যায়। অর্থাৎ রিসার্চার তার ইচ্ছা মতো নির্দিষ্ট কোনো বিষয়বস্তুকে বা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বেশি দৃষ্টি আকর্ষণ করছে এবং তার দিকেই সে তার ডেটাটা কালেকশন করছে, যেটা আমাদের রিসার্চের ক্ষেত্রে খুবই অসুবিধা। এবং অ্যাকচুয়ালি যে রেজাল্ট বের হওয়া উচিত সেই রেজাল্ট কিন্তু তখন আসবে না, তাহলে এটা একটা অসুবিধা। তারপরে নেক্সট যেটা আমাদের অসুবিধা সেটা হচ্ছে আচরণ পরিবর্তন। অর্থাৎ এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের আচরণ পরিবর্তন হয়ে যেতে পারে। দেখা গেল আমি পর্যবেক্ষণ করতে গেলাম, কোনোদিন তোমাদের কেউ পর্যবেক্ষণ করতে যায়নি, এবার হঠাৎ করে কোনো রিসার্চার বা কোনো গবেষক তোমাদের পর্যবেক্ষণ করতে গেল যে শিক্ষার্থীদের আচরণটাকে আমরা পর্যবেক্ষণ করব ক্লাস 10-এর বা ক্লাস 11-এর, তখন কি হলো ন্যাচারাল সেটিং অর্থাৎ প্রাকৃতিক পরিবেশে বা যখন তখন মানে এমনি নর্মাল টাইমে যেমন ক্লাস হয় তখন বিভিন্ন ছেলে মেয়ে কিছু দুষ্টামু করে, কিছু ছেলে মেয়ে আছে কিছু ভালো পড়াশোনা করে, কিছু ছেলে মেয়ে আছে কিছুই জানে না, উদাহরণ মানে একদম চুপচাপ বসে আছে ক্লাসরুমে। শিক্ষার্থীরা যখন জেনে যাবে আমাদেরকে আজকে একজন গবেষক পর্যবেক্ষণ করতে এসছে, তখন তারা একদম খুব সজাগ হয়ে যাবে। তার মানে তাদের আচরণটা যেমন হওয়া উচিত ছিল সেটা কিন্তু আর করবে না। তখন সে যদি জেনে যায় যে আমাকে পর্যবেক্ষণ করা হচ্ছে, তখন সে তার আচরণের মধ্যে একটা পরিবর্তন নিয়ে চলে আসবে। তাহলে এটা একটা অসুবিধা, যদি তার আচরণের মধ্যে মানে পরিবর্তন নিয়ে চলে আসে তাহলে কি হবে, আসলে যেটা সে স্টাডি করতে যায় সেই শিক্ষার্থীদের আচরণ কেমন হওয়া উচিত বা কেমন হচ্ছে কেমন ঘটছে সেই অ্যাকচুয়াল তথ্যটা কিন্তু পাওয়া যাবে না। তখন সে নিজের মতো করে অর্থাৎ তাদের আচরণটাকে পরিবর্তন হয়ে যাবে, তখন রিসার্চের রেজাল্টটাও আমাদের কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এটা একটা অসুবিধা। তার সঙ্গে সঙ্গে আরেকটা যেটা অসুবিধা হচ্ছে সময় এবং খরচ সাপেক্ষ। অর্থাৎ যদি আমি এই মানে পদ্ধতিটা অ্যাপ্লাই করি কারো আচরণকে পর্যবেক্ষণ করার জন্য, কারো আচরণকে স্টাডি করার জন্য, তাহলে আমাদের সময়েরও খরচ হয় এবং তার সঙ্গে সঙ্গে মানে সময় তো অপচয় হয়, তার সঙ্গে সঙ্গে খরচও হয়। কিরকম ভাবে, ধরো আমি তোমাদের প্রথমে যে উদাহরণটা বলেছিলাম ওই উদাহরণটাই তুমি ভেবে দেখো। ওখানে বলছে যে আমি কোনো ট্রাইবাল এরিয়ার তাদের আচার আচরণটাকে আমি পর্যবেক্ষণ করার চেষ্টা করছি, বা কোনো গোষ্ঠী কি ধরনের আচার আচরণ করছে তাদের সাইকোলজিক্যাল যে বিষয়টা সেটা আমি আচার আচরণটা পর্যবেক্ষণ করছি। এবার আমি তো একদিন ওখানে গিয়ে সম্ভব নয়, একদিনে গিয়ে তাদের সমস্ত তথ্য আমি পেয়ে যাব না, অবশ্যই বিভিন্ন সময় মানে সময়ের প্রয়োজন, সেই সময়েরও প্রয়োজন হয় এবং আমি যখন থাকবো তার থাকা খাওয়া অনেক খরচ আছে, সেই খরচও প্রয়োজন। তাহলে কি এই পদ্ধতির একটা অসুবিধার দিক যদি বলি তাহলে সময়ও খরচ মানে সময়ও অপচয় হয়, তার সঙ্গে সঙ্গে খরচও হয়। আর নেক্সট আর একটা যেটা অসুবিধা সেটা হচ্ছে আচরণের কৃত্রিমতা, যেটা তোমাদের এর আগে বললাম, এর আগের পয়েন্টটা ওর সঙ্গে এটা কিন্তু অনেক মিল আছে, যে আচরণের পরিবর্তন। অর্থাৎ শিক্ষার্থীরা যদি জেনে যায় তার আচরণের পরিবর্তন নিয়ে চলে আসবে, তার মানে কি আচরণে যদি পরিবর্তন নিয়ে চলে আসে তাহলে
তার আচরণের মধ্যে কৃত্রিমতা নিয়ে চলে আসবে। কৃত্রিমতা মানে কি, নিজের মতো করে আচরণকে পর্যবেক্ষণ করা, মানে নর্মাল যেটা চলছিল সেটা নয়, নিজের মতো করে আচরণটাকে পরিবর্তন করে নেওয়া। তাহলে এটা একটা অসুবিধা। যদিও তোমরা কৃত্রিমতা বিষয়টা একটু যদি ভালোভাবে বুঝে নাও তাহলে বুঝতে পারবে। যেমন কৃত্রিম মানে নিজে থেকে তৈরি করা। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন মানে এতে জানা গিয়েছিল যে চীন দেশ কি করছে, কৃত্রিম সূর্য আবিষ্কার করছে। অর্থাৎ একটা প্রাকৃতিক সূর্য তো আছেই, তার সঙ্গে সঙ্গে তারা নিজে থেকে তৈরি করছে একটা সূর্য। ঠিক তেমনি আচরণে কৃত্রিমতা মানে কি, তার আচরণটাকে মডিফাই করে নিচ্ছে, পরিবর্তন নিয়ে চলে আসছে, নিজে থেকে তৈরি করছে, এরকম আচরণ কৃত্রিমতা করে নিচ্ছে। তো এটা একটা অসুবিধা। এবং এটা এইরকম ভাবে তোমরা বুঝতে পারো যে একজন গবেষক তার শিক্ষার্থীদের যেমন আচরণ হওয়া উচিত ছিল বা যেমন আচরণ তারা করেছিল সেটা যদি না করে, মানে সেটা না স্টাডি করে সে নিজে থেকে কোনো একজন আচরণটাকে মানে চেঞ্জ করে নিল, নিজে থেকে মানে কৃত্রিম আচরণ একটা বানিয়ে নিল যে এই শিক্ষার্থীরা এই আচরণ করেছিল, নিজে থেকে বানিয়ে নিয়েছিল। তাহলে এটা একটা আচরণের কৃত্রিমতা, এটা একটা অসুবিধা। এবং এখানে এর মাধ্যমে আরেকটা যেটা অসুবিধার দিক, এখানে বিভিন্ন অনেক তথ্য পাওয়া যায়। এবার এতগুলো তথ্য নিয়ে তো আমাদের কাজ নয়, সেই অরিজিনাল যে তথ্য অর্থাৎ রিসার্চের ক্ষেত্রে যেগুলো প্রয়োজন সেগুলি নিতে হবে। এবার অনেক তথ্য যখন থাকছে তার মধ্যে কোনটা আসল তথ্য বা কোন তথ্যটা অবশ্যই নেওয়া উচিত, সেই তথ্যটার ক্ষেত্রে আমাদের বিভ্রান্তি চলে আসে। তখন কি হয়, অনেক তথ্য যখন আমাদের কাছে থাকে তখন কোন তথ্যটা নিব কোন তথ্যটা নিব না, মানে সমস্যার সম্মুখীন হয়ে যায়। তাহলে এটা একটা অসুবিধা, মানে অনেক তথ্য পাওয়া যায়, তো এই তথ্যগুলো এতগুলো তথ্যর তো প্রয়োজন নেই, এত তথ্য নিলেও অসুবিধা। এবার এই যে পর্যবেক্ষণ পদ্ধতি, এই পর্যবেক্ষণ পদ্ধতি আমরা কোথায় কোথায় ব্যবহার করব বা কোথায় ব্যবহৃত হয়? প্রথমে তোমাদের বললাম 1 নম্বর যদি ব্যবহৃত হয় সেটা হচ্ছে গবেষণার ক্ষেত্রে। না, 1 নম্বর যদি বলি তাহলে আমরা সাইকোলজির ক্ষেত্রে, তারপরে পরে আমরা গবেষণার ক্ষেত্রে। মানে এই দুটো দিক তো অবশ্যই আছে, তার সঙ্গে সঙ্গে আরো কোন কোন বিষয়গুলো আছে সেটা আমরা দেখবো। এই যে যেমন প্রথমেই তোমাদের বললাম যে গবেষণার ক্ষেত্রে সহায়তা, অর্থাৎ কোনো গবেষক যদি গবেষণা করে তাকে তো তথ্য কালেকশন করা উচিত, বা তথ্য কালেকশন করার পরেই তো সে অ্যাকচুয়াল রেজাল্টটা দেবে। সেই জন্য গবেষণার ক্ষেত্রে আমাদের পর্যবেক্ষণ পদ্ধতি একটা বিশেষ ভূমিকা পালন করে তথ্য সংগ্রহের ক্ষেত্রে, এবং সেই তথ্যের উপর নির্ভর করেই একজন গবেষক তার রেজাল্টটা পেতে সাহায্য করে। তাহলে গবেষণার ক্ষেত্রে সহায়তা করে। তার সঙ্গে সঙ্গে বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে অবজারভেশন পদ্ধতি ব্যবহার করা হয়। বিজ্ঞানের ক্ষেত্রে বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে, যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ অবজারভেশন পদ্ধতির মাধ্যমে কোনো বিষয়কে মানে দেখছে, মানে বিজ্ঞানের বিভিন্ন বিজ্ঞানের যেমন অনেকেই ধরো প্র্যাকটিক্যাল ক্লাসে যায়, যারা সায়েন্স পড়ছে বা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা ভালো বুঝতে পারবে। তারা মানে বিজ্ঞানের বিভিন্ন জায়গায় মানে প্রায় প্রত্যেকটি ক্ষেত্রে, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথামেটিক্স বলো, প্রত্যেকটা ক্ষেত্রে এই অবজারভেশন পদ্ধতি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেখানে আমাদের ব্যবহার করা হয় অবজারভেশন পদ্ধতি। এবং শিক্ষার্থীর আচরণ পর্যবেক্ষণ, এটা আমাদের বলা যেতে পারে আমাদের সাইকোলজির ক্ষেত্রে। অর্থাৎ একজন শিক্ষার্থীর আচরণের কি ধরনের পরিবর্তন আসছে, একটা শিক্ষার্থীকে আমি ধরো কোনো বিষয়ে জ্ঞান দিলাম, দেওয়ার পরে তার আচরণের পরিবর্তন হচ্ছে না, এই সমস্ত বিষয়গুলো আমরা নোটিশ করার চেষ্টা করি, যেটাকে আমরা পর্যবেক্ষণ বলছি। তো শিক্ষার্থীর পর্যবেক্ষণের ক্ষেত্রে অর্থাৎ শিক্ষার্থীর আচরণ দেখার ক্ষেত্রে, নোটিশ করার ক্ষেত্রে সেখানেও আমাদের এই পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহৃত হয়। এবং সেটা হচ্ছে অভিজ্ঞতামূলক তথ্য সংগ্রহ, অর্থাৎ কোনো বিষয়ে অভিজ্ঞতা অর্জন করার ক্ষেত্রে এই অবজারভেশন পদ্ধতিও ব্যবহৃত হয়। তাহলে আশা করি তোমরা এই অবজারভেশন পদ্ধতি খুব সহজে বুঝতে পেরে গেছো, তাই তো? অবজারভেশন পদ্ধতি যদি আমি মোট কথা বলতে যাই তাহলে অবজারভেশন পদ্ধতি হচ্ছে মানে আমাদের সাইকোলজির ক্ষেত্রে এবং রিসার্চের ক্ষেত্রে অর্থাৎ মনোবিজ্ঞান এবং গবেষণার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম বা গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আমরা বাইরে থেকে বা বাহ্যিক পরিবেশ থেকে কোনো একজন ব্যক্তি বিভিন্ন তথ্যগুলোকে সংরক্ষণ করে এবং ওই তথ্যর মধ্যে দিয়ে একজন ব্যক্তির আচরণটাকে পর্যবেক্ষণ করার চেষ্টা করে, একজন ব্যক্তির আচরণটাকে দেখে এবং দেখার পরে সে একটা ফাইনালি কনক্লুশন দেয় বা ফাইনালি একটা রেজাল্ট দেয় যে এই আচরণ এই আমরা পর্যবেক্ষণ করলাম, এই আচরণ পর্যবেক্ষণ করার পরে শিক্ষার্থীর এই মানে কাজগুলো করতে পারবে, বা শিক্ষার্থীর এই ধরনের আচরণ, শিক্ষার্থী হচ্ছে ইন্ট্রোভার্ট বা তার এই ধরনের পার্সোনালিটি, এরকম ভাবে আমরা বলতে পারবো।
তাহলে এবার আমরা নেক্সট চলে আসি, যেটা আমাদের এক্সপেরিমেন্টেশন বা পরীক্ষণ পদ্ধতি। তো এখানে আমরা প্রথম আগে এক্সপেরিমেন্ট বিষয়টা জানতে হবে। হোয়াট ইজ এক্সপেরিমেন্ট? এক্সপেরিমেন্ট মানে হচ্ছে পরীক্ষা, এক্সপেরিমেন্টেশন মানে পরীক্ষণ। এবার পরীক্ষা কথাটা আশা করি সকলের সঙ্গে পরিচিত। এই পরীক্ষা তোমাদের ক্লাস টেস্টের পরীক্ষা নয়, এই পরীক্ষা হচ্ছে কি পরীক্ষা বলতো? একটা কন্ট্রোলড কন্ডিশন থাকবে, এখানে কিন্তু প্রাকৃতিক পরিবেশ থাকবে না, কৃত্রিম পরিবেশ, যেটাকে আমরা ইংলিশে বলি কন্ট্রোলড কন্ডিশন। অর্থাৎ নিজে থেকে তৈরি করা একটা পরিবেশ থাকবে, সেই পরিবেশের মধ্যে কোন কোন বিষয়গুলো ঘটছে সেটাকে শুধু দেখা। তাহলে ভালো করে বুঝবো। এবার দেখো, পরীক্ষণ পদ্ধতিটা মনোবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি, যেমন আমাদের এর আগে পর্যবেক্ষণ পদ্ধতিটা জানলাম। এবার এখানে যেটা বিষয় আছে সেটা হচ্ছে এটি একটি নিয়ন্ত্রিত পরিবেশে, প্রথমেই বললাম নিয়ন্ত্রিত, অর্থাৎ নিজে থেকে তৈরি করা একটা পরিবেশ, কৃত্রিম পরিবেশ। সেখানে সেখানে কোনো ঘটনা বা ভেরিয়েবলের প্রভাব পরীক্ষা করার জন্য ব্যবহৃত হয়। তাহলে এখানে দুটো বিষয় আছে, একটা হচ্ছে ভেরিয়েবল, এই কথার মাথায় রাখতে হবে, আর একটা হচ্ছে নিয়ন্ত্রিত পরিবেশ। অর্থাৎ কৃত্রিম পরিবেশে কোনো ঘটনা কিভাবে ঘটছে সেটাকে দেখা, সেটা হচ্ছে আমাদের পরীক্ষা করা, বা সেটাকে আমরা পরীক্ষণ পদ্ধতি বলছি। এবার বিষয় হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবলের মানে হচ্ছে যেটা সবসময় পরিবর্তনশীল। নিয়ন্ত্রিত পরিবেশ আশা করি তোমরা বুঝে গেছো। নিয়ন্ত্রিত পরিবেশ হচ্ছে যে কৃত্রিম একটা পরিবেশ তৈরি করছি, নিজে থেকে কোনো ক্লাসরুম তৈরি করলাম, কয়েকজন ছাত্রছাত্রীকে ডাকলাম, দিয়ে হয়তো আমি নিজে থেকে ক্লাসরুমে করালাম, যে একজন শিক্ষক কোন একটা লেকচার পদ্ধতিতে হয়তো পড়াচ্ছে, লেকচার মেথডে ক্লাস নিচ্ছে। লেকচার মানে কি? একজন ব্যক্তি শুধুমাত্র তার আইডিয়াটাকে ডেলিভার করে দিচ্ছে, সেটা হচ্ছে এই পদ্ধতির মাধ্যমে পড়াচ্ছে, তার ফলে শিক্ষার্থীদের রেজাল্টটা কেমন আসছে। তো এটা আমরা ধরো স্টাডি করছি, তাহলে নিজে থেকে তৈরি করলাম, নিজে থেকে একজন ব্যক্তি লেকচার মেথডে পড়াচ্ছে, মানে নিজে থেকে সমস্ত জিনিস তৈরি করলাম। আর ভেরিয়েবল হচ্ছে এমন একটা বিষয় বা এমন একটা ক্যারেক্টার যেটা সবসময় পরিবর্তনশীল। যেমন আমি যদি তোমাদের বলি জেন্ডার একটা ভেরিয়েবল, জেন্ডার মানে কি? লিঙ্গ। লিঙ্গ হয়তো পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে, মানে মেল ফিমেল ট্রান্সজেন্ডার হতে পারে। আমি যদি বলি ধর ওজন, তাহলে ওজন আমাদের 50 কেজি, 40 কেজি, 65 কেজি, এটাও হতে পারে, মানে সবসময় পরিবর্তন। যেটা সবসময় পরিবর্তনশীল সেটা হচ্ছে আমাদের ভেরিয়েবল। আশা করি এটা বুঝে গেছো। এবার এখানে দুটো যেটা বুঝতে হবে, আর একটা আছে, এই পরীক্ষার মাধ্যমে কারণ ও ফলের সম্পর্ক আমরা নির্ণয় করি। কি কারণে ঘটছে, কি ফল ঘটছে, এই দুটো বিষয় আমরা জানার চেষ্টা করি। তাহলে মোট কথা হচ্ছে মনোবিজ্ঞানের আর একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে এক্সপেরিমেন্ট বা পরীক্ষণ পদ্ধতি, যার মাধ্যমে আমরা কোনো বিষয়ের কার্য এবং কারণের ফলাফল জানার চেষ্টা করি। এখানে দুটো বিষয় আছে। কার্যকারণ জানার আগে আমাদেরকে ভেরিয়েবল বিষয়টা যেটা জানলাম, সেখানে একটা বিষয় জানতে হবে, ভেরিয়েবল আবার বিভিন্ন টাইপের হয়। যদি এটা না বুঝে তাহলে হয়তো পুরো বিষয়টা তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো ভেরিয়েবল যেটা বললাম, যেটা সবসময় পরিবর্তনশীল। ভেরিয়েবলের আবার বিভিন্ন টাইপ আছে। টাইপ মানে কি? একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন চলক। ভেরিয়েবলের বাংলা অর্থ হচ্ছে চলক বা চল বলা হয়, এটা একটু মাথায় রাখবে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট, আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট, আর একটা হচ্ছে ইন্টারভেনিং। ইন্টারভেনিং বা কনফাউন্ডিং ভেরিয়েবল, এগুলো বিভিন্ন ভাগ আছে। তো মেইনলি তোমরা এটা মনে রাখো যে চলককে বা ভেরিয়েবলকে আমরা প্রধানত তিনটি ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট আর ইন্টারভেনিং ভেরিয়েবল বা মধ্যবর্তী চলক। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে কি? স্বাধীন চলক। ডিপেন্ডেন্ট মানে হচ্ছে পরাধীন চলক, আর এটা হচ্ছে ইন্টারভেনিং মানে হচ্ছে মধ্যবর্তী চলক। এখানে দেখো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ইফেক্ট, ইফেক্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে আমরা এখানে কি করি, এই পরীক্ষণ পদ্ধতিতে বা এক্সপেরিমেন্ট পদ্ধতিতে আমরা মূল যেটা জিনিস দেখার চেষ্টা করি সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ইফেক্ট ডিপেন্ডেন্টের উপর কি প্রভাব ফেলছে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে কি? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে যে প্রভাব ফেলে
ডিপেন্ডেন্ট মানে যার উপর প্রভাব ফেলে। ভালো করে বোঝো, এখানে একটা জিনিস ভালো করে বোঝো, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলতে বোঝায় যে বিষয়টা প্রভাব ফেলছে, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলতে যার উপর প্রভাব ফেলছে। যেমন যদি আমি বলি হাতের লেখা, হাতের লেখা পরীক্ষার রেজাল্টের উপর কি প্রভাব ফেলছে? হাত, এখানে দেখো ভালো করে বোঝো, হাতের লেখা পরীক্ষার রেজাল্টের উপর হয়তো প্রভাব ফেলছে। কারো যদি হাতের লেখা ভালো হয় তাহলে সে ভালো নাম্বার পাচ্ছে, কারো যদি হাতের লেখা খারাপ হয় তাহলে সে হয়তো কম নাম্বার পাচ্ছে। তার মানে কি হাতের লেখা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এর প্রভাবটা এখানে পড়ছে। যদি হাতের লেখা ভালো হয় তাহলে পরীক্ষার রেজাল্ট অবশ্যই ভালো হবে, হাতের লেখা যদি খারাপ হয় তাহলে অবশ্যই খারাপ হবে রেজাল্ট। যদিও এটা হয় না সাধারণত, শুধু উদাহরণস্বরূপ তোমরা বুঝে রাখো, এটা কোনোদিনও হয় না যে হাতের লেখা তার ভালো সেই জন্য সে ভালো নাম্বার পায়। তুমি যদি পরীক্ষায় ঠিকঠাক লিখে আসতে পারো তাহলে অবশ্যই তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট পাবে। তাহলে দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, আমি যেটা বলতে চাইছি তোমাদের, যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ইফেক্টটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর কি প্রভাব ফেলছে সেটা আমরা দেখতে যাচ্ছি। এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে হাতের লেখা এবং পরীক্ষার রেজাল্টটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটার উপর প্রভাব ফেলছে। যদি হাতের লেখা ভালো হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি ঠিকঠাক আমরা দিচ্ছি তাহলে পরীক্ষার রেজাল্টটা ভালো আসছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর। তাহলে আমরা মেনলি যদি আমি বলি এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমরা দেখি কারণ এবং ফলের সম্পর্ক। যেমন এই যে কারণ, হাতের লেখা হচ্ছে কারণ, ফলাফল হচ্ছে পরীক্ষার রেজাল্ট। বুঝতে পারছো আশা করি। এখানে আমরা এই বিষয়টা দেখার চেষ্টা করি, ঠিক আছে? তো ভালো করে মনে রাখবো যে এক্সপেরিমেন্ট বলতে আমরা বুঝি একটা নিয়ন্ত্রিত পরিবেশে বা কৃত্রিম একটা পরিবেশে কার্য এবং কারণের সম্পর্ক নির্ণয় করাই হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট, যেটাতে বিভিন্ন ভেরিয়েবলের প্রভাবের ফলে আমরা পরীক্ষা নিরীক্ষা করি বা জানার চেষ্টা করি। তো এখানে এর মূল কিছু সুবিধা আছে, বা এটা জানার আগে আমাদেরকে আরো কিছু বিষয় জানতে হবে, যেটা আমরা জানলাম ভেরিয়েবল কি, ভেরিয়েবলের বিভিন্ন টাইপ, সেটা তো জানতে হবে। এবং এই এক্সপেরিমেন্টের করার ফলে ধরো আমি তোমাদের একটা বললাম উদাহরণ, যে স্টাডি আওয়ার, হ্যাঁ স্টাডি আওয়ার, কেউ 10 ঘন্টা পড়ছে, ধরো স্টাডি আওয়ার মানে কি কতক্ষণ পড়ছে, হ্যাঁ, এবং রেজাল্ট, পরীক্ষার রেজাল্ট, কেউ হয়তো 10 ঘন্টা পড়ছে, তার পরীক্ষার রেজাল্ট কেমন হচ্ছে সেটা আমরা দেখছি, ঠিক আছে? 10 ঘন্টা পড়ছে, তার পরীক্ষার রেজাল্ট কেমন হচ্ছে সেটা দেখছি। কেউ হয়তো 5 ঘন্টা পড়ছে, তার রেজাল্ট কেমন হচ্ছে আমরা দেখছি। ধরো এগুলো পর্যবেক্ষণ মানে পরীক্ষা নিরীক্ষা করছি। ধরো কোন একটা গ্রুপকে আমি 10 ঘন্টা পড়তে বললাম, এখানে আমরা দুটো গ্রুপ করছি, ধরো দুটো গ্রুপ, গ্রুপ এ আর একটা হচ্ছে গ্রুপ বি, ঠিক আছে? একটা গ্রুপ এ কে আমি কি করছি, 10 ঘন্টা পরীক্ষার জন্য বাড়িতে এসে 10 ঘন্টা পড়ছে এবং তার রেজাল্ট কি রকম আসছে সেটা আমরা দেখার চেষ্টা করছি। এবার আরেকটা গ্রুপকে আমি বললাম তুমি 5 ঘন্টা পড়ো, তারপরে তার রেজাল্টটা কেমন আসবে সেটা আমরা দেখবো, এটা আমরা পরীক্ষা করছি ধরো, হ্যাঁ। তো এখানে দেখো, এখানে একটা বিষয় আছে যে তোমরা হয়তো অনেকেই ভাববে কি 10 ঘন্টা পড়ছে তার মানে পরীক্ষার রেজাল্ট ভালোই হবে, তাই তো? কিন্তু এখানে আমরা কৃত্রিম পরিবেশ, আমি প্রথমে বললাম, বা এমন পরিবেশ তৈরি করতে হবে, এমন ভাবে পর্যবেক্ষণ করতে হবে যাতে বাইরের কোনো বিষয়বস্তু আমাদের অন্তর্ভুক্ত না হয়। যেমন ধরো এই 5 জনকে, এই 5 ঘন্টা যারা পড়ছে তারা খুবই মেধাবী ছাত্র, একদম গিফটেড চাইল্ড, ধরে নাও খুবই বুদ্ধিমান। 5 জন যারা আছে এই গ্রুপে যারা আছে 5 ঘন্টা পড়ছে, তারা 5 ঘন্টা পড়ে খুবই ভালো রেজাল্ট করে দিয়েছে। তার মানে কি আমি আগে থেকে দুটো গ্রুপকে সমান ভাগে ভাগ করতে হবে। এখানে কোন গ্রুপকে আলাদা ভাবে করতে হবে না, বা যদি আমরা দুটো গ্রুপকে মানে সমান বুদ্ধি সম্পন্ন নিই, এখন বুদ্ধিকে পরিমাপও করা যায়। তোমরা জানবে যে আইকিউ একটা টেস্ট হয়, সেই টেস্টের মাধ্যমে বুদ্ধিকে পরিমাপ করা যায়। সেই বুদ্ধিকে পরিমাপ করার ফলে সমস্ত স্টুডেন্টের বুদ্ধি সমান রাখতে হবে, তারপরে তাদের যদি এইরকম পরীক্ষা করি তাহলে আমরা অ্যাকচুয়াল রেজাল্টটা পাবো। তার মানে কি আমি 5 ঘন্টা পড়লেও আমার মনের মধ্যে একটা ইন্টারভেনিং ভেরিয়েবল, অর্থাৎ অন্য একটা ভেরিয়েবল যেটা হচ্ছে গিফটেড চাইল্ড বা ইন্টেলিজেন্স, খুবই বুদ্ধি সম্পন্ন ব্যক্তি,
তো যারা আছে তারা খুবই ইন্টেলিজেন্স, তার মানে ইন্টেলিজেন্স হচ্ছে মধ্যবর্তী চলক, যে চালকটা মানে স্বাধীন চলক এবং পরাধীন চলকের মধ্যে বাধা সৃষ্টি করে। অর্থাৎ বুদ্ধিমান গুলোকে আমি হয়তো এই গ্রুপে নিয়ে নিয়েছি, 5 ঘন্টা পড়েও তারা রেজাল্ট কিন্তু খুবই ভালো করছে, এবার এরা 10 ঘন্টা পড়েও তাও রেজাল্ট ঠিকঠাক করতে পারে না। অ্যাকচুয়ালি আমাদের যেটা দেখার উদ্দেশ্য ছিল রিসার্চের, বা আমাদের যেটা ডেটা কালেকশন করার তথ্য মানে মেন উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে 10 ঘন্টা পরে শিক্ষার্থীদের কিরকম রেজাল্ট আসছে, তার ইফেক্টটা, কারণটা, এবার আর 5 ঘন্টা পরে তার কারণ মানে কিরকম রেজাল্ট আসছে। অবশ্যই 10 ঘন্টা পরে তার রেজাল্ট ভালো হওয়া উচিত ছিল, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এটা হচ্ছে না। তার কারণ কি, ইন্টারভেনিং ভেরিয়েবলটা মিডিলে একটা ইফেক্ট ফেলে দিচ্ছে, যেটা হচ্ছে ইন্টেলিজেন্স, যার মধ্যে দিয়ে আমাদের স্বাধীন চলকের যে আমাদের ধরো স্টাডি আওয়ার হচ্ছে স্বাধীন চলকের প্রভাবটা পরাধীন চলকে কিরকম ভাবে প্রভাব ফেলছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা রেজাল্টটা পাচ্ছি না। কারণ ও ফলাফলের সঙ্গে সম্পর্কটা ঠিকঠাক ভাবে আমরা স্থাপন করতে পারছি না। তার কারণ হচ্ছে ইন্টারভেনিং ভেরিয়েবল আমাদের কাছে, যে মধ্যবর্তী চলকটা আমাদের কাছে বাধা সৃষ্টি করে দিচ্ছে। সেই জন্য এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কন্ট্রোল করা, অর্থাৎ যাতে বাইরের কোনো পরিস্থিতি, বাইরের কোনো বিষয় যাতে আমাদের এই রিসার্চের ক্ষেত্রে কোনো অসুবিধা বা বাধা সৃষ্টি যাতে না করে। এবার দেখা গেলো তোমাদের পরীক্ষা করছি, ধরে নাও তো একজন ব্যক্তি, যেটা লেকচার মেথডের কথা বললাম, লেকচার মেথড বা বক্তৃতা দানের মাধ্যমে কলেজে যখন তোমরা যাবে তখন তোমরা হয়তো দেখবে যে অনেক অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা কি করে, শুধুমাত্র লেকচার দিয়ে দেয়, অর্থাৎ একসঙ্গে অনেকগুলো বিষয়বস্তু সম্বন্ধে তথ্য উপস্থাপন করে দেয়। তখন কি হয়, হয়তো আমি দেখলাম যে লেকচার মেথড কি প্রভাব বিস্তার করছে ছাত্রছাত্রীদের রেজাল্টের ক্ষেত্রে বা একাডেমিক অ্যাচিভমেন্টের ক্ষেত্রে। তখন কি হচ্ছে, আমি দুটো টিচার এর পর্যবেক্ষণ করছি বা দুটো টিচারের এক্সপেরিমেন্ট করছি। একজন টিচার লেকচার মেথড দিচ্ছে, দেওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা কি কি বুঝতে পারলো বা কি কি জানতে পারলো, এবং আরেকজন টিচার লেকচার দিচ্ছে, তার পড়াশোনা শিক্ষার্থীরা কিরকম বুঝতে পারছে সেটা ধরো আমি পরীক্ষা করছি। তখন দেখা গেল একজন টিচার দিল, ডেলিভার শান্তশিষ্ট পরিবেশে দিয়ে দিল, কিন্তু এবার তারপরে আরেকটা জন টিচার হয়তো ওটা ভালো, কিন্তু এবার সেও লেকচার দিল। সেই সময় কি হয়েছে, পাশে আমাদের কলেজের পাশ দিয়ে বা বিদ্যালয়ের পাশ দিয়ে প্রচুর গান বাজনা, একদম বক্স বাজছে। তখন কি হলো, তখন তারা কিন্তু এই টিচারের কথা ঠিকঠাক ভাবে বুঝতে পারলো না, তার মানে অবশ্যই তাদের রেজাল্ট খারাপ হয়ে গেল। তার মানে কি, মাঝখানে অন্য একটা চলক এখানে বাধা সৃষ্টি করে দিয়েছে। অ্যাকচুয়ালি আমরা যেটা দেখতে চাইছিলাম যে দুটো টিচার কোন টিচারটা বেশি ইফেক্টিভ, সেটা কিন্তু আমরা ঠিকঠাক রেজাল্ট পেলাম না। এখানে এরকম একটা অসুবিধা হয়। যদিও যাই হোক, এবার আমরা এর অসুবিধা বা সুবিধাগুলো আমরা জানবো, তাই তো? তাহলে প্রথমে আমাদের এর সুবিধা কি, মেন সুবিধা হচ্ছে আমাদের সুবিধা মানে ভালো দিকটা কি, এখানে আমরা এবার ভালো দিকটা জানবো। যে এখানে কার্যকারণ প্রতিষ্ঠা করা যায়। যেমন কার্যকারণ আমরা প্রতিষ্ঠা করলাম যে হাতের লেখা পরীক্ষার রেজাল্টের ক্ষেত্রে একটা ভালো ইম্প্যাক্ট, মানে ভালো একটা রেজাল্ট করে, মানে ভালো একটা প্রভাব বিস্তার করে। তাহলে এখানে কার্যকারণ সম্পর্কে আমরা প্রতিষ্ঠা করতে পারি যে কোন জিনিসটা দিলে আরো কোন জিনিসটা মানে ভালো হবে। ধরো আমি তোমাদের বললাম, তোমরা আমার এই এলিট ইউটিউব চ্যানেলটা হয়তো দেখছো, দেখার পরে তোমাদের পরীক্ষার রেজাল্ট অবশ্যই ভালো হচ্ছে, তার মানে এটা আমি ধরো একটা এক্সপেরিমেন্ট করছি। তো এরকম ভাবে কার্যকারণ প্রতিক্রিয়া, অর্থাৎ কারণ এবং কার্যের সঙ্গে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছি, যেটা আমাদের মানে নতুন কিছু তথ্য উদ্ভাবন করতে সাহায্য করছে। এটা একটা সুবিধা। এখানে একটা নির্ভুলতা এবং নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়। প্রথমে বললাম নির্ভুল তথ্য, আমরা তো এক্সপেরিমেন্ট করছি, পরীক্ষা করার পরে আমরা একটা সিদ্ধান্ত আসছি, তাহলে অবশ্যই এর সুবিধার দিক হবে অবশ্যই নির্ভুলতা এবং নির্ভরযোগ্যতা। যে তথ্যটা আমি দেব অবশ্যই নির্ভুল হবে। হয়তো আমি তোমাদের বললাম হোমওয়ার্ক, ইফেক্ট আগে বুঝে না, ইফেক্ট অফ হোমওয়ার্ক অন একাডেমিক অ্যাচিভমেন্ট। তাহলে এখানে দেখো, আমি ধরো এটা রিসার্চ করলাম বা এটা আমি পরীক্ষা করলাম, ইফেক্ট অফ হোমওয়ার্ক অন একাডেমিক অ্যাচিভমেন্ট। এখানে কি হচ্ছে যে হোমওয়ার্ক আমি কাউকে দিচ্ছি বা কোন একটা, এখানে দুটো গ্রুপ পরীক্ষা যখন আমরা করি, দুটো গ্রুপ বা চারটা গ্রুপ আমাকে ভাগ করে নিতে হয়। তো এখানে কি হচ্ছে, হোমওয়ার্ক আমি কোন একটা গ্রুপকে দিচ্ছি আর কোন একটা গ্রুপকে আমি দিচ্ছি না। দেওয়ার ফলে আমরা পরীক্ষা করছি, যে আমরা দেখলাম
যে হোমওয়ার্ক দেওয়ার ফলে এখান থেকে আমরা যেটা রেজাল্ট পাবো, হয়তো তো 3টে রেজাল্ট পাবো। হয়তো পরীক্ষা হোমওয়ার্ক দেওয়ার ফলে পরীক্ষার রেজাল্ট আমাদের ভালো হচ্ছে, একটা আমাদের পাবো ভালো। এবার দেখা গেল এটা আমরা পরীক্ষা করলাম, হোমওয়ার্ক দেওয়ার ফলে পরীক্ষার রেজাল্ট হয়তো আর একটা কি রেজাল্ট আসতে পারে, সেটা হচ্ছে খারাপ। আর আরেকটা যেটা রেজাল্ট আসবে সেটা হচ্ছে হয়তো কোনোটি নয়, বা ভালো খারাপ কোনো ইফেক্টই পড়ে না, কোনোটি নয়। মানে পরীক্ষার রেজাল্ট দিলেও এই সেম একই রেজাল্ট আসছে না, হোমওয়ার্ক দিলেও সেই একই রেজাল্ট আসছে, হোমওয়ার্ক না দিলেও সেই একই রেজাল্ট আসছে, এরকম হয়তো পরিস্থিতি। এটার মাধ্যমে আমরা 3টা রেজাল্ট হয়তো পেতে পারি। এবার যখন আমি এটা পরীক্ষা করলাম, গবেষণা করলাম, গবেষণা করার ফলে এই যে এরকম ভাবে পরীক্ষা এক্সপেরিমেন্ট করলাম, সেটার উপর দেখা গেল, সেটার উপর দিয়ে আমরা কি করলাম, বিভিন্ন তথ্যটাকে কালেকশন করলাম। কালেকশন করার ফলে আমরা কি দেখলাম, হয়তো হোমওয়ার্ক দেওয়ার ফলে পরীক্ষার রেজাল্ট ভালো হলো। তার মানে অবশ্যই এটা নির্ভুলতা এবং অবশ্যই নির্ভরযোগ্য তথ্য আমাদেরকে প্রোভাইড করে এই এক্সপেরিমেন্টেশন বা এক্সপেরিমেন্টেশন পদ্ধতিটা। তাহলে হয়তো খারাপই হলো, তাহলে অবশ্যই যদি খারাপও আসে তবুও সেটা নির্ভুল তথ্য, যে হোমওয়ার্ক দিচ্ছি, বাড়ির কাজ দিচ্ছি, তার সঙ্গে সঙ্গে তার একাডেমিক রেজাল্ট আরো খারাপ হচ্ছে দেখা গেল, এরকম হয়। তো এর মাধ্যমে, এই পদ্ধতির মাধ্যমে যে কোনো তথ্য এবং নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়, যেটা আমাদের রিসার্চের ক্ষেত্রে খুবই কাজে লাগে। শুধুমাত্র রিসার্চ নয়, আমাদের সাইকোলজির ক্ষেত্রে বিভিন্ন তথ্য সংগ্রহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে আমাদের পুনরাবৃত্তি, যেটা আমাদের এই এক্সপেরিমেন্টেশনের একটা বৈশিষ্ট্য বলা যেতে পারে, যেটা একটা অন্যতম সুবিধার দিক। কিরকম সুবিধা, এখানে আমরা কি হয় দেখো, বারবার ঘুরে ফিরে একই রেজাল্ট আসে। শুধুমাত্র যে আমি একবার রিসার্চ করলাম যে হোমওয়ার্ক দেওয়ার ফলে আমি পরীক্ষার রেজাল্টটা ভালো আসছে, সেটা মাত্র একবারই হয়তো দেখলাম ভালো, একবার হয়তো খারাপ, এরকম ভাবে রেজাল্ট আসবে না। হয়তো আসলে বারবার একই জিনিস আসবে, তাহলে তো আমি সেটা নির্ভুল হবে। এবার তাহলে একবার আমি পরীক্ষা করলাম, সেটা হচ্ছে ভালো বেরোলো, আর একবার হয়তো পরীক্ষা করলাম খারাপ বেরোলো, আর একবার পরীক্ষা করলাম হয়তো কোনোটি বেরোলো, তাহলে এটা নির্ভুলযোগ্য যথাযথ পরীক্ষা করা হয়নি, সেই জন্য সেটা নির্ভুল। তাহলে এর অন্যতম একটা বৈশিষ্ট্য বা অন্যতম সুবিধা হচ্ছে রেপ্লিকেবিলিটি, অর্থাৎ রেজাল্ট যেটা আসবে, নির্ভরযোগ্য তথ্য যেটা আসবে, সেটা সবসময় পুনরাবৃত্তি হবে, বারবার একই জিনিসই আসবে, সে যেখানে তোমরা পরীক্ষা করো বা পর্যবেক্ষণ করো। আর এটা সবসময় আমাদের বৈজ্ঞানিক উপায়ে সমস্যা সমাধান করার চেষ্টা করে। পরীক্ষা মানেই তো বৈজ্ঞানিক, এটা তো বলার কোনো কিছুই অবকাশ রাখে না। পরীক্ষা মানে হচ্ছে আমরা বৈজ্ঞানিক উপায়ে করব, তাতে এক্সপেরিমেন্ট মানেই তো বৈজ্ঞানিক। তাহলে সেই জন্য অবশ্যই এই এক্সপেরিমেন্টেশন পদ্ধতিটা বৈজ্ঞানিক উপায়ে বিভিন্ন সমস্যা সমাধান করার চেষ্টা করে এবং বিভিন্ন আচরণকে পর্যবেক্ষণ করার চেষ্টা করে এবং সেই অনুযায়ী আমাদের আচরণ করতে সাহায্য করে, যেটা আমাদের সাইকোলজির ক্ষেত্রে খুবই ইফেক্টিভ একটা বিষয়। এবং প্রতিবারের মতোই প্রত্যেকটা জিনিসের মতন এরও কিছু অসুবিধা আছে, যেমন ভালো দিক আছে তেমন খারাপ দিকও আছে। যেমন মোবাইলের, তোমরা সকলে জানো মোবাইলে যেমন ভালো দিকও আছে খারাপ দিক আছে, ঠিক তেমনি এক্সপেরিমেন্ট পদ্ধতিরও বিভিন্ন ভালো দিক আছে। বিভিন্ন ভালো দিক তোমাদের সামনে আলোচনা করলাম। এবার আমরা চলে যাব খারাপ দিক বিষয়ে, অর্থাৎ এর অসুবিধা কি। এর অন্যতম একটা প্রধান অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের অভাব। অর্থাৎ প্রাকৃতিক পরিবেশে আমরা সবসময় এক্সপেরিমেন্ট করতে পারি না। এক্সপেরিমেন্ট মানে হচ্ছে কন্ট্রোল কন্ডিশন, মানে নিয়ন্ত্রিত একটা পরিবেশ, কৃত্রিম একটা পরিবেশ রচনা করব। তোমরা সকলেই জানো যে ফিজিক্সের ক্ষেত্রে বা কেমিস্ট্রির ক্ষেত্রে যে কি হয়, তারা একটা ল্যাবে যায়। তার মানে কি, ল্যাবটা হচ্ছে কন্ট্রোল কন্ডিশন, অর্থাৎ কৃত্রিম একটা পরিবেশ তারা তৈরি করে দিয়েছে। পরীক্ষা তো ল্যাব ছাড়া তো অন্য কোনো ক্লাসরুমে পরীক্ষা করতে পারে না। যারা প্র্যাকটিক্যাল ক্লাস করে, যারা সায়েন্সের, তো তারা পরীক্ষা করে কি একটা নির্দিষ্ট পরিবেশে, সেই পরিবেশে কতটা তাপমাত্রা লাগবে, কোন তাপমাত্রায়, ধরো হাইড্রোজেনের সঙ্গে H2O ধরে নাও, H2O জলের সংকেত। তো এবার হাইড্রোজেন 2 অণু, অক্সিজেনের 1 অণু মিলিয়ে তো জল তৈরি হয়। ঠিক তেমনি তারা কি নির্দিষ্ট একটা ল্যাবেই তৈরি হবে, যে কোনো জায়গায় তো হবে না। আমাদের এখানে অক্সিজেনের পরিমাণ কিরকম, এই সমস্ত বিষয় জানা যাবে না প্রাকৃতিক পরিবেশে। ঠিক তেমনি এইরকম ভাবে এখানে প্রাকৃতিক মানে পরিবেশের অভাব দেখা যায়, অর্থাৎ প্রাকৃতিক কন্ডিশনে, ন্যাচারাল সেটিং এ অবজারভেশন বলছি, এই পরীক্ষাটা করা যায় না, এক্সপেরিমেন্টেশন পদ্ধতিটা অ্যাপ্লাই করা যায় না। এটা একটা অন্যতম অসুবিধা, যেটা আমরা এর আগে ক্ষেত্রে দেখলাম। পর্যবেক্ষণের ক্ষেত্রে আমরা কি প্রাকৃতিক পরিবেশে আমরা যে কোনো বিষয়কে অধ্যয়ন করতে পারি, নোটিশ করতে পারি, তার বিভিন্ন আচরণকে পর্যবেক্ষণ করতে পারি, কিন্তু এখানে আমরা প্রাকৃতিক পরিবেশের অভাব আমরা লক্ষ্য করি। এরপরে কি, অন্তর্নিহিত পক্ষপাতিত্ব,
পক্ষপাতিত্ব কথাটা এর আগে আমরা জানতে পেরেছি। পক্ষপাতিত্ব মানে কি হচ্ছে, যে কোন একজন ব্যক্তিকে এক্সপেরিমেন্ট করছি বা কোন একটা গ্রুপকে এক্সপেরিমেন্ট করছি, তখন হয়তো গ্রুপের সঙ্গে কোনো বিষয়ের বা স্যারের বা যে গবেষক তার হয়তো পরিচিত আছে, তখন সেই বিষয়কে বেশি সে গুরুত্ব দিচ্ছে, মানে পক্ষপাতিত্ব এখানেও দেখা যাচ্ছে, যেটার ফলে আমাদের যে অ্যাকচুয়াল রেজাল্ট আসার কথা, অ্যাকচুয়াল যে তথ্যটা আসার কথা, সেটা তথ্যটা আমরা ঠিকঠাক ভাবে পাচ্ছি না, এটা একটা অসুবিধা। তার সঙ্গে সঙ্গে এখানেও সময় এবং খরচ আমাদের ব্যয় হয়, অনেক সময়ের প্রয়োজন হয়, এবং আমাদের বিভিন্ন এক্সপেরিমেন্ট করার জন্য বিভিন্ন পদ্ধতি বা বিভিন্ন মেশিন মিশনারি বা বিভিন্ন বিষয়বস্তু আমাদের কেনাকাটার প্রয়োজন হয়, যেটা আমাদের অনেক খরচ সাপেক্ষ। সবসময় সব জায়গায় আমরা এক্সপেরিমেন্ট করতে পারি না। এক্সপেরিমেন্ট করতে গেলে আমাদের বিভিন্ন মেশিন পত্র কিনতে হয়, তো যেটা আমাদের অন্যতম একটা অসুবিধা। তবে একটা কথা তোমাদের মাথায়, মানে একটা কথা তোমরা মানে করতে পারো, যে প্রত্যেকটা রিসার্চেরই একটা যদি কমন পয়েন্ট তোমরা যদি খুঁজতে যাও, তাহলে কি এই সময় এবং খরচ অসুবিধা অবশ্যই তোমরা মাথায় রাখবে, যে এই সময় এবং খরচটা প্রত্যেকটা জায়গায় এই পয়েন্টটা তোমরা কিন্তু পাবেই। তার মানে কি প্রত্যেকটা জায়গায় অবশ্যই সময়ও লাগে। এবার যে কোনো তথ্য বা যে কোনো তথ্য যে আমরা সংরক্ষণ করব, যে কোনো পদ্ধতি হোক, অবশ্যই তার তো সময় লাগবে, সময়ের সঙ্গে সঙ্গে খরচেরও প্রয়োজন হয়। তাহলে এটা একটা অন্যতম মানে অসুবিধা বলতে পারি, এটা তোমরা কমন পয়েন্ট বলতে পারো। এবার আরেকটা যেটা আমাদের অসুবিধা, সেটা হচ্ছে নিয়ন্ত্রণে অসুবিধা। যেটা তোমাদের বললাম যে দুটো টিচারের আমরা হয়তো মানে পরীক্ষা করছি যে কোন টিচারটা ভালো পড়ায়, তখন আমরা নিয়ন্ত্রণ করার অসুবিধা বা সমস্ত বিষয়টা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। যেমন তোমাদের ক্ষেত্রে উদাহরণটাই তোমরা ভালো করে একটু রিমাইন্ড করো, তাহলে বুঝতে পারবে। উদাহরণে বললাম যে দুটো টিচার কিরকম ভাবে পড়াচ্ছে বা তার পড়ানোর ফলে শিক্ষার্থীরা কি বুঝতে পারছে। একজন টিচার যখন পড়াচ্ছে তখন চারিদিক থেকে একদম কন্ট্রোল কন্ডিশন, চারিদিক থেকে ঘেরা আছে এবং একটা রুমে ক্লাস করাচ্ছে এবং তখন কোনো সমস্যা হলো না। কিন্তু আরেকটা টিচার যখন পড়াতে আসছে, তখন বাইরে থেকে কোনো সাউন্ড চলে আসে, এবার বক্স বাজিয়ে বাজিয়ে কেউ হয়তো বিয়েতে ডান্স করতে করতে যাচ্ছে, তখন তো এবার সেটাকে নিয়ন্ত্রণ করতে অসুবিধা। এবার সবসময় তো আমরা সমস্ত বিষয় নিয়ন্ত্রণ করতে পারি না। এবার দেখা গেল যে টিচার হয়তো পড়াচ্ছেন, সেই তার একটা গ্রুপ আছে বা আর একটা গ্রুপ আছে, অন্য একটা টিচার পড়াচ্ছেন ওই গ্রুপের। এবার দুটো গ্রুপের যখন আমরা দেখছি, তখন কি হচ্ছে, একটা গ্রুপে হয়তো ভালো ছাত্রছাত্রী চলে গেছে, একটা গ্রুপে হয়তো একটু কম ছাত্রছাত্রী চলে গেছে বা একটু আইকিউ কম, তখন কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করতে অসুবিধা। অর্থাৎ সমস্ত দিক দিয়ে নিয়ন্ত্রণ করতেই হবে এক্সপেরিমেন্টের ক্ষেত্রে, যেটা আমাদের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা অসম্ভব, মানে যেটা অন্যতম একটা অসুবিধা বলতে পারো। যেমন তোমাদের এটা বললাম যে বাইরে থেকে গান বাজনা বাজছে, এবার হঠাৎ করে তো আমি গিয়ে তাদেরকে বারণ করতে পারি না যে এখানে একটা এক্সপেরিমেন্ট চলছে, তোমরা একটা গান বাজনাটা অফ করো। খুব সহজে অফ হবে না, অনেকগুলো মানুষের সমাহার, এইরকম একটা বিষয়, মানে নিয়ন্ত্রণে অসুবিধা এখানে দেখা যায়। নেক্সট হচ্ছে, তাহলে আমরা জেনে গেলাম এক্সপেরিমেন্টেশন। তাহলে আমরা এখন দুটো বিষয় আলোচনা করলাম, একটা হচ্ছে অবজারভেশন বা পর্যবেক্ষণ পদ্ধতি, এবং তার সঙ্গে সঙ্গে এক্সপেরিমেন্ট। যদি এক্সপেরিমেন্টটা হয়তো তোমাদের কাছে অনেক কঠিন মনে হতে পারে, তবে বিষয়টা খুবই সহজ। একটু সহজ ভাবে সুস্থ মস্তিষ্কে বোঝার চেষ্টা করো। কিরকম, ধরো যে পরীক্ষা করছি, এখানে দুটো বিষয় মাথায় রাখতে হবে, একটা কন্ট্রোল নিয়ন্ত্রিত পরিবেশ থাকবে এবং তার সঙ্গে সঙ্গে থাকবে যে কার্যকারণ সম্পর্ক আমরা নির্ণয় করব, এবং সেখানে কিসের কার্যকারণ, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অর্থাৎ স্বাধীন চলকের প্রভাব নির্ভরশীল চলকের উপর কিরকম ভাবে প্রভাব ফেলছে সেটা আমরা দেখার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট। তাহলে খুব সোজা। এবার আমরা জানবো কেস স্টাডি। কি জানবো? কেস স্টাডি। এটা একটা আমাদের তথ্য কালেকশন করার পদ্ধতি, যার মাধ্যমে আমরা তথ্য কালেকশন করি, বিভিন্ন ব্যক্তির আচার আচরণটাকে আমরা জানার চেষ্টা করি। যেমন এখানে কোন ধরনের আচার আচরণ জানার চেষ্টা করি, কিভাবে জানার চেষ্টা করি, সেটা হচ্ছে একটা বিষয়। দেখো এখানেও দেখো, কোন ব্যক্তিকে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করতে তার সব ধরনের তথ্য, এখানে তার মানে সব ধরনের তথ্য মানে যদি আমি বলি তাহলে ইন ডিটেলস, তার মানে কি এর সমস্ত ধরনের তথ্য, তার সামাজিক, তার দৈহিক, তার জীবনীমূলক, তার পরিবেশমূলক, তার ব্যক্তিগত, মানে সমস্ত দিকের তথ্যটাকে কেস স্টাডি করা, সমস্ত দিকের তথ্য সম্পর্কে আমরা প্রয়োজনীয় তথ্য আমরা জানা। কেস স্টাডি মানে বুঝতে পারছো, কোন একটা কেসকে আমি স্টাডি করছি। ধরো যদি আমি বলি কোন একটি জায়গায় হয়তো মার্ডার হয়ে গেছে,
বা কোনো একটা ঘটনায় অ্যাক্সিডেন্ট, কোনো ঘটনা হয়ে গেছে, কোনো একটা ঘটনা মানে বাইক দুর্ঘটনা ঘটে গেছে। এবার কি কারণে দুর্ঘটনা ঘটলো, ওই ব্যক্তিটা কি, ওই ব্যক্তির নাম কি, ওর বিভিন্ন পরিচিত, তার দৈহিক তার সামাজিক জীবন কেমন ছিল, তিনি কিরকম, কেন অ্যাক্সিডেন্ট হলো, এই সমস্ত কিছু আমরা খুঁটিনাটি জানার চেষ্টা করি, তার মানে ইন ডিটেলসে জানার চেষ্টা করি। তো কেস স্টাডি পদ্ধতিটা হচ্ছে ওই রকমই একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে সমস্ত ধরনের তথ্য আমরা জানার চেষ্টা করি ইন ডিটেলসে, অর্থাৎ একটি মাত্র ইউনিটকে নিয়ে, একটি মাত্র ব্যক্তিও হতে পারে, একটি মাত্র গ্রুপ হতে পারে। এখানে সাধারণ কথা মাথায় রাখবে, একটি মাত্র ইউনিটকে নিয়ে স্টাডি করা হচ্ছে কেস স্টাডি। একটি মাত্র ইউনিটের সমস্ত ধরনের তথ্য জানাই হচ্ছে আমাদের কেস স্টাডি। এখানে দেখো, আমি যদি শিক্ষা ক্ষেত্রে কথা বলি, তাহলে শিক্ষা ক্ষেত্রে কেস স্টাডি হলো কোনো বিষয়ে বা কোনো বিশেষ সমস্যাযুক্ত শিক্ষার্থীর সামগ্রিক পরিবেশ অনুশীলন করে তার সমস্যার কারণ খুঁজে বের করা। তাহলে কি বললাম, যে একজন শিক্ষার্থী পরীক্ষার রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছে, তখন আমি কি করছি, কেস স্টাডি করার চেষ্টা করছি। আদৌ সে শিক্ষার্থী যে সামগ্রিক পরিবেশ অনুশীলন করছে, শিক্ষার্থীর ব্যাকগ্রাউন্ড কিরকম, শিক্ষার্থীর আগের পরীক্ষার রেজাল্ট গুলো কিরকম হয়েছে, শিক্ষার্থীর আদৌ পড়াশোনা করছে না করে না, তারা কোন সমাজে বসবাস করছে, শিক্ষার্থীর বয়স কত, এই সমস্ত বিষয়গুলো আমরা অনুশীলন করার চেষ্টা করছি এবং তার সমস্যার কারণ খোঁজার চেষ্টা করছি। তার মানে কি ইন ডিটেলসে জানার চেষ্টা করছি। তাহলে কেস স্টাডি মানে হচ্ছে একটা ইউনিট নিয়ে বা একটা সিঙ্গেল ইউনিটকে নিয়ে ইন ডিটেলসে জানা বা ইন ডিটেলসে তার সম্বন্ধে তথ্য সংগ্রহ করাই হচ্ছে আমাদের কেস স্টাডি। যেমন তোমাদের এটা বললাম, যেমন একটি কেস স্টাডি হলো কেমন একটা কেস, একটা নির্দিষ্ট বয়সের বিস্তারিত অধ্যয়ন করা। যেমন একটা নির্দিষ্ট বয়স, এখন তোমাদের বয়স হয়তো 17 বা 18, তো 17 বা 18 বছর বয়সে একজন শিক্ষার্থীর আচরণগুলো কিরকম, কোন কোন ধরনের আচরণ করে, কিভাবে তারা চলাফেরা করে, এই একটা নির্দিষ্ট বয়সে তার বিভিন্ন তথ্য কালেকশন করার চেষ্টা করছি। শুধুমাত্র একটা নির্দিষ্ট বয়সে, হয়তো 18 বছর বয়স, 18 বছর বয়সে তোমরা কি কি আচরণ করছো সেটা আমরা একদম ইন ডিটেলসে জানার চেষ্টা করছি। তোমার কি কি চাহিদা এই সময়, যেমন তোমরা সকলেই জানো যে কৈশোরকাল, তোমরা এখনো ধরো কৈশোরকালে আছে, যেটা আমাদের 12 থেকে 18 বছর বয়স যেটা হয় সেটা হচ্ছে কৈশোরকালের মানে বলা হয় 12 থেকে 18 বছর। 18 প্লাস হচ্ছে আমার অ্যাডাল্ট, অন্য আর একটা স্টেজে তোমরা পড়ে যাও। যদি তোমরা 12 থেকে 18 বছর বয়সের মধ্যেই তোমরা আছো, ঠিক আছে, এবার কারো কারো হয়তো 19 হতে পারে, বাদ দাও। তো এবার দেখো যে 18 বছর বয়সে একজন শিক্ষার্থী মানে কৈশোরকালে কি কি তাদের আচরণ হয় সেটা আমরা ইন ডিটেলসে জানার চেষ্টা করি। এই কালটাকে আমরা সকলেই জানি যে ঝড় ঝঞ্ঝার কাল বলা হয়। ঝড় ঝঞ্ঝার কাল বলা হয় কেন বলা হয়, এই বয়সে আমরা বিভিন্ন ধরনের অপসংহতিমূলক আচরণ করি। আমরা সবসময় হিরো সাজতে চাই, এই আমি শাহরুখ খান, আমি সালমান খান, বা মেয়েরা হয়তো ভাবে আমি উমুক নায়িকা তুমুক নায়িকা, এইরকম ধরনের ধরো মানে বিভিন্ন ধরনের আমরা আচরণ করি। তোমরা নিজেকে হয়তো তুমি রিলেট করতে পারবে। এই সময় আমরা কি করি, কারো তক্কা করি না, আমি যেটা করছি সেটাই ঠিক, বাবা মায়ের কথা শুনি না, মানে এরকম একটা রিসার্চের মাধ্যমে এই ধরনের কথা পাওয়া গেছে। সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি, যে একটা নির্দিষ্ট বয়সে বিস্তারিত অধ্যয়ন করছি যে তারা এই বয়সে তারা কি কি কার্যকলাপ গুলো করছে। এবার শুধুমাত্র একজন ব্যক্তিকে নিয়ে নয়, কোনো গোষ্ঠীকে নিয়ে বা কোনো স্থানকে নিয়ে বা কোনো ঘটনাকে নিয়ে বা কোনো সংস্থাকে নিয়ে আমরা ইন ডিটেলসে জানার চেষ্টা করি। সংস্থা মানে হচ্ছে কোন একটা বিষয়, যেমন আমাদের এলিট একটা ধরো সংস্থা, এডুকেশনাল একটা ফিল্ড, এই সংস্থাটা আমাদের কি কি প্রোভাইড করে, কিভাবে ছাত্রছাত্রীদের মানে বিভিন্ন তথ্য দেয় বা কিভাবে ছাত্রছাত্রীদের পড়ায়। যেমন এখন বর্তমানে ফ্রিতে পড়াচ্ছে, কেন পড়াচ্ছে, এই সমস্ত ধরনের তথ্য আমাদের এই সংস্থা বিষয়ে আমরা ধরো কেস স্টাডি করছি, কারণ এর সমস্ত তথ্য আমরা জানার চেষ্টা করব। কোন জায়গায় ক্লাস নেই, কিভাবে ক্লাস নেই, কোন কোন ফ্যাকাল্টি আছে, এই সমস্ত বিষয়ে আমরা জানার চেষ্টা করছি। যেমন কেস স্টাডি সাধারণত সামাজিক ক্ষেত্রে হয়, শিক্ষাগত ক্ষেত্রে হয়, চিকিৎসাগত ক্ষেত্রে হয়, ব্যবসায়িক ক্ষেত্রে হয়, তাহলে বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার করতে পারি। তাহলে এর ব্যবহারটাও আমরা জেনে গেলাম এখানে। কেস স্টাডি কোন কোন জায়গায় ব্যবহার করা হয়, শিক্ষাগত জায়গায়, চিকিৎসাগত জায়গায়, চিকিৎসা অর্থাৎ আমাদের ক্লিনিক্যাল সাইকোলজি এখানে একটা আছে। এখানে একটা বিষয় খুব ইন্টারেস্টিং, ক্লিনিক্যাল সাইকোলজি একটা বিষয় আছে, ক্লিনিক্যাল বা চিকিৎসাগত মনোবিজ্ঞান। তো এখানে আমাদের কেস স্টাডি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন তোমরা এর আগে একটা সাইকো অ্যানালাইসিস থিওরি সিগমন্ড ফ্রয়েডের আমরা আলোচনা করেছিলাম। ওখানে কি হয়েছিল, আমরা কি করি, বিভিন্ন আমাদের তিনটা মন আছে, একটা হচ্ছে কনসাস মাইন্ড, চেতন মন, আনকনসাস মাইন্ড, অবচেতন মন,
আর একটা হচ্ছে প্রাকচেতন মন। এটা তো আমরা জানি, এর আগে ক্লাসে তোমরা অবশ্যই দেখেছো। তখন কি করা হয়, এই সাইকোলজি বা এই স্টাডি করার ফলে একজন শিক্ষার্থী কেন হঠাৎ করে অন্য কোন আচরণ বা মানে যে তিনটা মন, অর্থাৎ আমাদের অবচেতন মনে বিভিন্ন ঘটনাগুলো আমাদের সংরক্ষিত হয়ে গেছে। এবার হঠাৎ করে যখন কোনো বিষয়, ধরো আমার 10 বছর আগে সাইকেল চুরি হয়েছে, তখন আমি ভুলে গেছি আমার সাইকেল চুরি হয়েছে, দেখা গেল এই পাশে আমার বাড়ির পাশে একজন চোর ধরা পড়েছে, সাইকেল চোর, তখন আমার অবচেতন মন তখন মনে চলে এলো এই তাহলে এই আমার সাইকেল চুরি করেছে। তো এইরকম একটা তথ্য, মানে চিকিৎসামূলক বিভিন্ন বিষয়, ধরো আমার মনের মধ্যে এমন, আমার কিছুদিন আগে এমন ঘটনা ঘটে গেছে, আমি একদম ডিপ্রেশনে চলে গেছি, তখন ক্লিনিক্যাল সাইকোলজি কি করে, আমাকে নিয়ে কেস স্টাডি করে, আমার কিছুদিন আগেকার ঘটনাগুলো কিরকম ঘটেছে, কেন হয়েছে, কেন এরকম আচরণ করছি আমি, এই কেস স্টাডির মাধ্যমে আমার অবচেতন মনের বিভিন্ন ঘটনাগুলো জানার চেষ্টা করে এবং সেটাকে রিমিডি দেয়। রিমিডি মানে কি, সেটাকে প্রতিকার করার চেষ্টা করে, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক, যেটা কেস স্টাডির মাধ্যমে আমরা করতে পারি, বা কেস স্টাডির মাধ্যমে তথ্য সংগ্রহ করি এবং আমাদের যে আচরণগুলো করা উচিত বা আমাদের বিভিন্ন কেন আমরা অপসংহতিমূলক আচরণ করছি বা আমার আচরণের মধ্যে পরিবর্তন হয়ে গেল, সেটা আমরা জানার চেষ্টা করছি এবং সেটার উপরে আমরা রিমিডি দিই, যেটা প্রতিকার করা যায়, আচরণ যাতে সংশোধন করা যায়। এটা একটা বিষয়। এবার এর ব্যবহারের ক্ষেত্রে আমরা জেনে গেলাম শিক্ষাগত, চিকিৎসাগত, ব্যবসায়িক এবং বিভিন্ন গবেষণায় আমাদের ব্যবহৃত হয় এই কেস স্টাডি। তাহলে সিম্পল ভাষায় যদি বলি, তাহলে কেস স্টাডি হচ্ছে আমাদের সিঙ্গেল একটা ইউনিটকে নিয়ে ইন ডিটেলসে জানা, ইন ডিটেলসে তথ্য সংগ্রহ করা, অর্থাৎ গভীরভাবে ওর সমস্ত বিষয়ে তথ্য অর্জন করাই হচ্ছে আমাদের কেস স্টাডি। এবার এর মূল উদ্দেশ্য কি? এর মূল উদ্দেশ্য হচ্ছে, কেস স্টাডির উদ্দেশ্য হলো তথ্যের যাবতীয় উৎসকে প্রয়োগ করে ব্যক্তি সম্পর্কে তথ্য জোগাড় করা। সিম্পল বিষয়, কিছুই না। এখানে কেস স্টাডিতে তথ্য সমূহকে এমন ভাবে সংগঠিত বা সমন্বিত করা হয় যে কোনো ব্যক্তি বা কোনো পরিবেশে কিভাবে মানিয়ে নেওয়া চেষ্টা চালাচ্ছে, তার অভিযোজন কৌশল কেমন, তা সহজেই জানা যায়। অর্থাৎ যদি আমি কোনো ব্যক্তিকে নিয়ে কেস স্টাডি করি, তার বিভিন্ন আচরণ হয়তো পরিবর্তন ঘটে গেছে, তখন ওই ব্যক্তি কিভাবে, মানে তার সম্বন্ধে বিভিন্ন বিষয় জেনে গেলাম, জানার পরে কিভাবে সে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, বিভিন্ন কৌশল আয়ত্ত করার চেষ্টা করছে, সেটা আমরা কেস স্টাডির মাধ্যমে, মানে এটাই মূল উদ্দেশ্য কেস স্টাডি যেটা। এবার এর অবশ্যই সুবিধা দিক আছে, তো সুবিধাগুলো আমরা প্রথমে আলোচনা করে নিই। তাহলে এখানে তুলনামূলক বিশ্লেষণ ও সহায়তা, অর্থাৎ তুলনামূলক বিশ্লেষণ, তুলনামূলক মানে কি, দুটো বিষয়ের সঙ্গে দেখা গেলো আমার আচরণে পরিবর্তন ঘটে গেছে, আমি কিছুদিন আগে একটা আচরণ করছিলাম, মানে সবার সঙ্গে ঠিকঠাক মেলামেশা করছি, হঠাৎ করে বন্ধুদের সঙ্গে মেলামেশা করছি না, তখন কি হচ্ছে, তখন আমার কেস স্টাডি করবে, তখন আমাকে আমার বিষয় বিভিন্ন তথ্য সংগ্রহ করবে, তথ্য সংগ্রহ করার পরে তুলনামূলক বিশ্লেষণ করবে, কি কেন ঘটলো, কিভাবে ঘটলো, কেন এরকম হচ্ছে, কেন এরকম আচরণ করছে। এই সমস্ত বিষয়গুলো এই কেস স্টাডির মাধ্যমে তুলনামূলক বিভিন্ন বিষয়কে বিশ্লেষণ করতে আমাদেরকে সাহায্য করে, যেটা একটা অন্যতম সুবিধা বলা যেতে পারে। নেক্সট, এটা হচ্ছে ব্যক্তির বিভিন্ন মানসিকতা বিষয়ে অনুসন্ধান, অর্থাৎ তার যখন আমরা সমস্ত তথ্য জানছি, সব ধরনের বিষয় আমরা জেনে গেলাম, তখন তার মানসিক অবস্থাটা অবশ্যই আমরা জানতে পারবো, এটা একটা অন্যতম সুবিধা। তারপরে কি, জ্ঞান বৃদ্ধিতে বা নতুন গবেষণাতে সহায়তা। প্রথমে বললাম এর অন্যতম একটা ব্যবহার, এটা গবেষণার ক্ষেত্রে ব্যবহার করা যায়, কোনো ঘটনা ঘটে গেছে, কেন ঘটেছে, কিভাবে ঘটেছে, সমস্ত তথ্য, সমস্ত বিষয় জানার জন্য কেস স্টাডি করা হয়। সেই জন্য এর অন্যতম একটা সুবিধা হচ্ছে, এর মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন জ্ঞান বৃদ্ধিও পাই এবং তার সঙ্গে সঙ্গে গবেষণার ক্ষেত্রেও আমাদের সাহায্য হয়। এরপর সেটা হচ্ছে গবেষণার ত্রুটি বিচ্যুতি দূরীকরণে নির্ভরযোগ্য তথ্য উদ্ঘাটনে সহায়তা করে। এবার গবেষণার ক্ষেত্রে বিভিন্ন ত্রুটি তো দেখা যায়, তো সেই ত্রুটিটা বা সেই ভুল ভ্রান্তিটা এই নির্ভরযোগ্য তথ্য আমরা পাওয়া যায় কেস স্টাডির মাধ্যমে, এবং এই নির্ভরযোগ্য তথ্যের মধ্যে দিয়ে আমরা কি করি, বিভিন্ন সত্যটাকে উদ্ঘাটন করার চেষ্টা করি, সত্যটাকে জানার চেষ্টা করি। তো এটা একটা মানে অন্যতম সুবিধা, যার মাধ্যমে আমরা সঠিক তথ্য পাই এবং সত্যটাকে আমরা তুলে ধরার চেষ্টা করি, এটা একটা। নেক্সট হচ্ছে গোপন তথ্যের প্রাপ্তিতে সহায়তা। এবার যখন আমি গোপন তথ্য, অর্থাৎ কেস স্টাডির মাধ্যমে আমার কোন একজন ব্যক্তির সমস্ত ধরনের তথ্য যখন আমরা পাচ্ছি, তার মানে তার গোপন তথ্য আমরা পাবো। কিন্তু আমি যদি বলি অবজারভেশন করছি, তখন তার গোপন তথ্য কিন্তু আমরা পাবো না।
যখন কোনো একজন শিক্ষার্থীকে আমি দেখছি, শুধু নোটিশ করছি সে কি করছে, সকালে যাচ্ছে টিউশন যাচ্ছে, টিউশন থেকে এসে বিদ্যালয়ে যাচ্ছে, বিদ্যালয় থেকে এসে বিকালবেলা হয়তো খেলাধুলা করছে, তো এই বিভিন্ন তথ্য আমরা শুধুমাত্র দেখছি। কিন্তু কেস স্টাডির মাধ্যমে তার মনের মধ্যে বা তার গোপনে বিভিন্ন কার্যকলাপগুলো করছে, সেই ঘটনাগুলো আমরা এখানে জানতে পারছি, যেটা কেস স্টাডির অন্যতম একটা সুবিধা। এবার এর অসুবিধা আমরা জানবো। অসুবিধার মধ্যে অন্যতম হচ্ছে অপ্রাসঙ্গিক তথ্য আমরা পেয়ে যাবো এর মাধ্যমে। বিভিন্ন অপ্রাসঙ্গিক তথ্য, অর্থাৎ যেটা হয়তো ঘটনাস্থলের সঙ্গে বা যারা সংস্থার সঙ্গে যুক্ত নেই, ওই তথ্যগুলো আমরা কিন্তু পেয়ে যাব। এটা একটা অন্যতম অসুবিধা। যদি আমি তোমাদের বললাম যে এলিট একটা সংস্থা, এডুকেশনাল সংস্থা, এই এলিটের মাধ্যমে এলিট কিভাবে শিক্ষার্থীদের পড়াবে, এলিটকে নিয়ে আমি মানে ইন ডিটেলসে জানার চেষ্টা করছি, তখন অনেকজন হয়তো বিভিন্ন ভুলভাল তথ্য আমাদের দিয়ে দিল। তো এই ভুলভাল তথ্য বা অপ্রাসঙ্গিক তথ্য এর মাধ্যমে আমরা কিন্তু পেয়ে যাই, এটা একটা অসুবিধা। তারপর হয়তো কষ্টকর এবং সময় সাপেক্ষ। এই যে দেখো, এটা একটা, এই পদ্ধতিটা কিন্তু খুবই কষ্টকর। এবার কোনো ব্যক্তির বিষয়ে বা কোনো গোষ্ঠীর বিষয়ে জানা, ইন ডিটেলসে জানা, সমস্ত বিষয়ে তথ্য অর্জন করা কিন্তু সহজ ব্যাপার নয়, অবশ্যই এটা খুবই কষ্টকর, এটা একটা অসুবিধা। এবার এর সঙ্গে সঙ্গে এই যে গবেষণাটা করব, এই যে পদ্ধতিটা যে আমি অ্যাপ্লাই করব, অবশ্যই যোগ্য ব্যক্তির প্রয়োজন, যোগ্য গবেষকের প্রয়োজন, গবেষকের একটা নির্দিষ্ট যোগ্যতা থাকা প্রয়োজন। এইরকম যোগ্যতা আমাদের ইন্ডিয়াতে এখন পর্যন্ত ওই রকম গবেষক পাওয়া যায়নি, যদিও কিছু আছে, এমন নয় যে টোটালি পাওয়া যায় না। কিন্তু এই যে গবেষণা করতে গেলে, এই ইন ডিটেলসে কোনো বিষয়ে তথ্য অর্জন করার জন্য অবশ্যই গবেষকের নির্দিষ্ট যোগ্য থাকা প্রয়োজন। যে কেউ এই গবেষণা বা এই তথ্য সংগ্রহ করতে কিন্তু পারে না, এটা একটা অসুবিধা। এবার আমরা লাস্ট নয়, মানে তিনটে হলো, একটা দুটো তিনটে মানে হচ্ছে, প্রথম হচ্ছে অবজারভেশন, তারপর হচ্ছে এক্সপেরিমেন্টেশন, আর আরেকটা লাস্ট যেটা হলো আমাদের কেস স্টাডি। তিনটা হয়ে গেল, আর বাকি থাকলো আমাদের দুটো, একটা হচ্ছে আমাদের সার্ভে এবং কোরিলেশন পদ্ধতি। সার্ভেটা, এই কথাটা তোমরা আশা করি সকলে শুনে আসছো। বিভিন্ন ব্যক্তি তোমাদের গ্রামেও সার্ভে করতে আসে, যে তোমাদের বাড়িতে কতজন পরিবার আছে, কতজন ব্যক্তি আছে, তোমার বাবার বয়স কত, তোমার বয়স কত, তোমার নাম কি, তুমি কি কাজ করো, তোমার বাবা কি কাজ করে, এই সমস্ত তথ্য আমরা সার্ভের মাধ্যমে পেয়ে থাকি। তোমরা আশা করি এটার সঙ্গে সবাই পরিচিত। তো এই সার্ভের মাধ্যমে আমরা বিভিন্ন ব্যক্তির মানে তথ্যটাকে আমরা সংরক্ষণ করি, জানার চেষ্টা করি। তাহলে সার্ভে বিষয়টা একটু সংক্ষেপে বুঝে নেওয়ার চেষ্টা করে, সেটা হচ্ছে এই সমীক্ষা বা সার্ভে হলো একটা গবেষণা পদ্ধতি, যা মনোবিজ্ঞান বা অন্যান্য প্রচুর সংখ্যক অংশগ্রহণকারীদের থেকে তথ্য সংগ্রহের ক্ষেত্রে ব্যবহৃত হয়। শুধুমাত্র গবেষণা নয়, গবেষণার সঙ্গে সঙ্গে মনোবিজ্ঞান, এবং মনোবিজ্ঞান ছাড়াও আমাদের দরকার হলে জিওগ্রাফির ক্ষেত্রে বা জনগণনার ক্ষেত্রে সার্ভে কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। সমীক্ষার সাথে সম্পর্কযুক্ত বিষয় হলো ব্যক্তির চিন্তা ভাবনা, ব্যক্তির অনুভূতি, দৃষ্টিভঙ্গি, বিশ্বাস, আচার আচরণ, আচার অভিজ্ঞতা, বিভিন্ন বিষয়ে বিজ্ঞানসম্মত প্রশ্ন জিজ্ঞাসা করা যায়। তো সার্ভেতে যখন কোনো ব্যক্তি সার্ভে করতে যায়, এই ছবিটা ভালো করে একটু দেখার চেষ্টা করে, তাহলে বুঝতে পারবে এই ব্যক্তিটা আমাদের সার্ভে করতে এসছে, এই দুজন ব্যক্তির নামে কোনো ডেটা কালেকশন করতে এসছে, তথ্য কালেকশন করতে এসছে। দেখো, আমরা আগে থেকেই তিনি কিন্তু একটা কোশ্চেনিয়ার বা প্রশ্নগুচ্ছ, অনেকগুলো প্রশ্ন তৈরি করে রেখেছেন, যে আপনাদের বাড়িতে কতজন সদস্য আছে, আপনাদের বাড়িতে কতজন মেয়ে আছে, কতজন ছেলে আছে। এই সার্ভের মাধ্যমে বিভিন্ন তথ্যগুলোকে আমরা সংরক্ষণ করার চেষ্টা করি। ব্যক্তির শুধুমাত্র তথ্য নয়, ব্যক্তির চিন্তা ভাবনা, ব্যক্তির অনুভূতি, ব্যক্তির কোনো বিষয়ে দৃষ্টিভঙ্গি। যে দেখা গেল আমি এলিট নিয়ে আমাদের গ্রামে বা আমাদের অনেকগুলো স্টুডেন্টকে বলে দিলাম যে আমরা একটা সার্ভে করব, তোমাদের বিষয়ে বলো যে এলিট ক্লাসটা তোমাদের কেমন লাগে, বা এলিটের সমস্ত ফ্যাকাল্টির সমস্ত ক্লাসগুলো কোন কোন স্যারের ক্লাস ভালো লাগে, বা এলিটের সমস্ত ক্লাস তোমাদের ভালো লাগে না খারাপ লাগে, ইয়েস অর নো। বিভিন্ন ধরনের কোশ্চেন আমরা নিজে থেকে তৈরি করলাম, যে আমরা হয়তো গেলাম তোমাদের কাছে, বা তোমাদের হয়তো ইউটিউবে হয়তো তোমাদের বলে দিলাম, তোমরা হয়তো ইউটিউবে হয়তো কমেন্টে তোমাদের অ্যান্সার জানিয়ে দিলে, কি এর মাধ্যমে সার্ভে করা যায়। এখন সার্ভে তো মানে গুগল ফরম্যাটেও করা যায়। তোমরা আশা করি এই মুহূর্তে হয়তো বুঝতে পারবে না, যখন হায়ার স্টাডি করবে তখন বুঝতে পারবে যে গুগলে একটা লিঙ্ক দিয়ে দেওয়া হয়, ওখানে তোমার নাম,
তোমার বিভিন্ন বিষয় এবং কোন বিষয়ে তথ্য সংগ্রহ করছে সেটা এখানে উল্লেখ করে দেওয়া থাকে, যে একজন ব্যক্তি এই এলিট সংস্থাটাকে কি রকম ভাবে দেখছে। এবার এলিটের বিভিন্ন আমরা কোশ্চেন ইয়ার বা বিভিন্ন কোশ্চেন আমরা তৈরি করে রাখবো, যে এলিটের মানে সমস্ত টিচার খুব ভালোভাবে পড়ান, তারপর হয়তো মাঝারি ধরনের পড়ান বা সব থেকে ভালো এরকম। তোমরা তো তোমাদের সব থেকে আমাকে ভালো লেগেছে, তোমরা একজন কমেন্ট করেছো এলিট হচ্ছে আমাদের সব থেকে বেস্ট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, যেটা আমাদের খুবই অনুপ্রাণিত করেছে। তো যাই হোক, তো এখানে দেখো যে বিষয়টা হচ্ছে তোমাদের বলছিলাম যে সার্ভে হচ্ছে একটা পদ্ধতি, আমাদের গবেষণার পদ্ধতি, যার মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করি। এবার কোন কোন তথ্যগুলো সংগ্রহ করি সেটা হচ্ছে ব্যক্তির বিভিন্ন চিন্তা ভাবনা, ব্যক্তির অনুভূতি, ব্যক্তির দৃষ্টিভঙ্গি, ব্যক্তির বিশ্বাস, ব্যক্তির আচার আচরণগুলো আমরা জানার চেষ্টা করি, যেটা আমাদের সাইকোলজির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমাদের সাইকোলজির বিভিন্ন তথ্য জানার চেষ্টা করে, আমাদের বিভিন্ন আচরণ জানার চেষ্টা করে এবং সেটা অধ্যয়ন করার চেষ্টা করে। অ্যাকচুয়ালি সাইকোলজির কাজই তো ব্যক্তির আচরণকে অধ্যয়ন করা। ব্যক্তির আচরণকে অধ্যয়ন করতে গেলে একটা নির্দিষ্ট পদ্ধতির তো প্রয়োজন। আমি কোন পদ্ধতিতে আচরণ করব, তার মধ্যে একটা খুব সুন্দর একটা পদ্ধতি হচ্ছে সার্ভে বা সমীক্ষা পদ্ধতি, যার মাধ্যমে প্রত্যেকটি ব্যক্তির আমরা চিন্তা ভাবনা, অনুভূতি, দৃষ্টিভঙ্গি, বিশ্বাস, আচার আচরণ, মনোভাব এই সমস্ত বিষয় আমরা জানার চেষ্টা করি, যেটা এবং প্রশ্ন জিজ্ঞাসা করি, যার মাধ্যমে আমরা জানি। এবার আমরা সার্ভে পদ্ধতির সুবিধা জানবো। সার্ভে পদ্ধতির সুবিধা হচ্ছে এখানে ব্যক্তিগত এবং পরিসংখ্যানগত তথ্য সংগ্রহ করা যায়। ব্যক্তিগত মানে কি, ব্যক্তিগত তথ্য তো আমরা পেলামই, কোনো বিষয়ে তার দৃষ্টিভঙ্গি কিরকম, তার আচার আচরণ কিরকম, এবং এর একটা পরিসংখ্যানগত অর্থাৎ আমরা ডেটা আমরা দিতে পেরে যাব। যেমন আমাদের সার্ভে করার মাধ্যমে 2011 সালে জনগণনা হয়েছিল, তোমরা আশা করি সকলে জানো। 2000 লাস্ট আমাদের জনগণনা হয়েছিল, যে সেন্সাস, সেটা হচ্ছে 2011 সালে। 2021 সালে হওয়ার কথা ছিল, আদৌ আমার মনে হয় না হয়নি, আমার মনে হচ্ছে যে হয়নি মনে হয়, কিন্তু 2011 সালে 10 বছর পর পর তো জনগণনা হয়, 2021 সালে হওয়ার কথা ছিল, আমার মনে হয় এখনো হয়নি। তো লাস্ট জনগণনা হচ্ছে আমাদের 2011 সালে, যেটা আমাদের সার্ভে পদ্ধতির মাধ্যমে হয়েছিল। এখানে একটা নির্দিষ্ট আমাদের পরিসংখ্যান, এই 2011 সালের মাধ্যমে নির্দিষ্ট একটা পরিসংখ্যান আমাদের কাছে দিয়ে দেওয়া হয়েছিল, যে আমাদের 2011 সালে টোটাল এতজন ব্যক্তি আছে, এতজন ব্যক্তির মধ্যে এতজন মেয়ে, এতজন ছেলে, এতজন শিশু, এই সমস্ত বিষয় আমাদের দেওয়া হয়। তার মানে কি, এই সার্ভে পদ্ধতির মাধ্যমে আমরা ব্যক্তিগত তথ্য এবং পরিসংখ্যানগত তথ্য আমরা সংরক্ষণ করতে পারি, যেটা একটা অন্যতম সুবিধা। তার সঙ্গে সঙ্গে গবেষণা ও উন্নয়নমূলক কাজে আমাদেরকে বিভিন্ন সহায়তা করে। গবেষণা মানে কি, একজন গবেষক তার নির্দিষ্ট রিসার্চের টপিক বা নির্দিষ্ট রিসার্চের বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় গবেষণা করেন, মানে বিভিন্ন জায়গায় তথ্য সংগ্রহ করেন, যেটা আমাদের সার্ভের মাধ্যমে করা হয়, যেটা এখন বর্তমানে গুগল ফরম্যাটে করা হচ্ছে, তোমরা আশা করি পরবর্তীতে জানতে পারবে। তাহলে গবেষণা এবং উন্নয়নমূলক কাজে আমাদের সার্ভে পদ্ধতিটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা অন্যতম একটা সুবিধার দিক। এবং এই গবেষণা পদ্ধতি বেশিরভাগ ক্ষেত্রে আমি তোমাদের বলবো, এই সার্ভে পদ্ধতি গবেষণার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ভাইটাল রোল করে। শুধুমাত্র গবেষণা নয়, শিক্ষামূলক ক্ষেত্রেও। তাহলে আমি তোমাদের অনেকগুলো স্টুডেন্ট আছে, তার প্রত্যেকটা স্টুডেন্টকে একটা কোশ্চেন দিয়ে দিলাম, যে তোমাদের এরকম ভাবে একটা পেপার দিয়ে দিলাম, এখানে বিভিন্ন কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনে বিভিন্ন ধরনের টাইপ কোশ্চেন থাকবে। তোমাদের এই তথ্যগুলো আমরা জানলাম, জানার পরে আমি গবেষণার কাজে সেটাকে কাজে লাগাবো, বা বিভিন্ন উন্নয়নমূলক কাজে। হয়তো তোমরা পড়াশোনার ক্ষেত্রে ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে। করোনার সময় আমাদের কি হয়েছিল, করোনার সময় আমাদের দেখা দিয়েছিল পড়াশোনার প্রতি প্রত্যেকটা শিক্ষার্থীর একটা অনীহা জন্মে গেছিল। অনেকদিন বসে থেকে ব্রেনে একটা জং ধরে নিয়েছিল, ধরে নাও। তো সেই জন্য শিক্ষার্থীর পড়াশোনার প্রতি এখন মনোযোগ বসছে না। সেই মনোযোগ বসানোর জন্য বিভিন্ন সার্ভে টাইপের বিভিন্ন কোশ্চেন করলাম, যে এই কোশ্চেনের তথ্যটাকে নিয়ে কিভাবে শিক্ষার্থীদেরকে পড়াশোনার প্রতি মনোযোগী করা যায়, সেটা আমি গবেষণা করলাম। এই সার্ভে পদ্ধতির মাধ্যমে তথ্য সংগ্রহ করলাম বলেই তো আমি এই বিভিন্ন তোমাদের এই যাতে পড়াশোনার প্রতি তোমাদের মনোযোগী হয়, বা পড়াশোনার প্রতি তোমরা যাতে বেশি মনোযোগী হও, সেটা আমি উদ্ঘাটন করলাম, বা উন্নয়নমূলক একটা কাজে সহায়তা হলো আমাদের। এটা একটা সুবিধা। এরপরে আমাদের কম সময়ে অধিক সংখ্যক নমুনার সাথে সংযোগ, অর্থাৎ খুবই কম সময়ে অনেকগুলো তথ্য আমরা পেয়ে যাব, যেটা অন্যতম একটা সুবিধা। মানে খুবই কম সময়ে, অর্থাৎ আমি যদি যাই, যেমন পর্যবেক্ষণের ক্ষেত্রে আমি গোটা ক্লাসরুম 40 ঘন্টা, যদি 40 মিনিট ক্লাস হয়, তো 40 মিনিটে আমাকে বসে থাকতে হবে ক্লাসরুমে।
40 মিনিট বসে থেকে আমি পর্যবেক্ষণ হয়তো করলাম। কিন্তু আমি যদি সার্ভে করি তাহলে কি একটা কোশ্চেনিয়ার দিয়ে দিলাম বা প্রশ্নগুচ্ছ দিয়ে দিলাম, তোমরা 5 মিনিটের মধ্যে আনসার করে আমাকে দিয়ে দিলে। তার মানে কি বিভিন্ন খুবই কম সময়ে, এখানে সময় খুবই কম লাগে এবং অধিক সংখ্যক নমুনার সাথে আমি যোগাযোগ করতে পারবো, মানে অনেকগুলো শিক্ষার্থীর সঙ্গে অনেকগুলো শিক্ষার্থীর তথ্য আমি কালেকশন করতে পারবো। যদি এখন বর্তমানে আমরা কি করছি, গুগল ফরম্যাটে বিভিন্ন কোশ্চেন দিয়ে দিয়েছি, যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলাম, যে কেউ হয়তো আনসার দিয়ে দিল, এটা একটা। এর সঙ্গে সঙ্গে বিশ্লেষণ এবং প্রতিফলনে সহায়তা, অর্থাৎ এই তথ্যগুলো যে আমরা কালেকশন করলাম, সেটা আমাদের যে রিসার্চ করব, সেই রিসার্চ করার জন্য আমাদেরকে তথ্যগুলোকে বিশ্লেষণ করতে হয়। মানে এই তথ্যটা আদৌ ঠিক না ঠিক নয়, বা বিভিন্ন বিষয়গুলো ঠিকঠাকভাবে সংগঠিত করতে হয়, এবং তার উপর ওই তথ্য বিশ্লেষণের উপর আমরা একটা নির্দিষ্ট রেজাল্ট বের করি, কি হ্যাঁ তাহলে এইরকম করলে শিক্ষার্থীদের এই রেজাল্ট গুলো, মানে এই বিষয়গুলো যদি আমি করি তাহলে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি বেশি মনোযোগ হয়ে যাবে। তাহলে কি তথ্যটাকে বিশ্লেষণ করাও খুব সহজ হবে এবং সহজ হয়, এবং ওই তথ্যগুলো কালেকশন করার ফলে প্রতিফলন অর্থাৎ রেজাল্ট, মানে সেটা আমরা যদি ছড়িয়ে দিই বা আমাদের পড়াশোনার প্রতি যে মনোযোগ, সেটা আনা খুব সহজ হয় এই পদ্ধতির মাধ্যমে জেনে যাওয়ার ফলে। এবার এরও কিছু অসুবিধা আছে, সুবিধা যেমন আছে অসুবিধাও আছে, শুধুমাত্র সবই সুবিধা থাকবে সেটা নয়। সেটা হচ্ছে সীমিত গভীরতা। এবার দেখো, এখানে আমি প্রথমেই তোমাদের বললাম, আগে থেকে আমরা কি বিভিন্ন কোশ্চেন তৈরি করে নিয়ে যাই। এই যেমন এই যে এই ব্যক্তিটা কি করছে, বিভিন্ন কোশ্চেন তৈরি করে নিয়ে গেছে, শিক্ষার্থীদের দিয়ে দিল। এবার শিক্ষার্থীদের যে আরো কিছু বলার বক্তব্য বা আরো কিছু বলার কিছু থাকে, কোশ্চেনের বাইরে তো বলতে পারছে না, লিখতে পারছে না, তাই তো। হয়তো আমি বললাম তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার নাম হয়তো রাম, তোমার নাম হয়তো ডাক নাম হয়তো শ্যাম, তো তুমি ডাক নামটা তোমার আর লিখতে পারছো না, একটা জায়গায় বা একটা বিষয় তুমি করতে পারছো। মানে এখানে আগে থেকে কোনো কোশ্চেন তৈরি করা থাকে এবং তার কিছু অপশন থাকে, যে কোনো একটা অপশন তোমাকে চুজ করতে হবে। মানে নিজের মনের মতো, নিজের মনের কথা তুমি কিন্তু এখানে তুলে ধরতে পারছো না। সেই জন্য এখানে সীমিত গভীরতা, অর্থাৎ গভীর তথ্য এখানে পাওয়া যায় না। রিসার্চার বা গবেষক যেটা জানা প্রয়োজন সেটা সে কিন্তু জানার চেষ্টা করে বা সেটা শুধু নিয়ে নেয়, কিন্তু এখানে গভীরভাবে কোনো তথ্য আমরা পাওয়া যায় না, এটা একটা অসুবিধা। এর সঙ্গে সঙ্গে স্যাম্পলিং ও সমস্যা। স্যাম্পলিং বিষয়টা আগে বুঝে নিতে হবে, তাহলে কিন্তু তোমরা বিষয়টা বুঝে যাবে। স্যাম্পলিং মানে কি, যে স্যাম্পলিং হচ্ছে একটা গবেষণার পদ্ধতি। ধরে নাও কিরকম পদ্ধতি, পপুলেশন হয় প্রথমে, পপুলেশন মানে হচ্ছে জনসমষ্টি। যদি আমি বলি কোন একটা রিসার্চ করছি বা কোন একটা গবেষণা করছি বা আমি ধরো জানার চেষ্টা করছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের শিক্ষার্থীরা, যে হায়ার সেকেন্ডারি স্টুডেন্টদের কোনো বিষয়ে গবেষণা করছি, হায়ার সেকেন্ডারি স্টুডেন্টদের যখন সেমিস্টার সিস্টেম, এই সেমিস্টার সিস্টেমে তাদের মনোভাব কিরকম, তারা চাইছে এই সেমিস্টার সিস্টেম না তারা এর আগের পদ্ধতিটা বেশি পছন্দ করছে, তাদের মনোভাব কিরকম। ধরো আমি পরীক্ষা নিরীক্ষা করছি বা গবেষণা করছি, লিখি তাহলে বুঝতে পারবে। পপুলেশন, স্যাম্পল আর একটা হচ্ছে স্যাম্পলিং, এই তিনটে কথা আছে, পপুলেশন, স্যাম্পল আর স্যাম্পলিং। পপুলেশন মানে হচ্ছে পুরো জনগোষ্ঠী মানে কি, আমি ধরো রিসার্চ করছি পুরো ওয়েস্ট বেঙ্গলের হায়ার সেকেন্ডারি যে স্টুডেন্ট যারা 11 বা 12 পড়ছে তাদেরকে নিয়ে আমি গবেষণা করছি, তো এটা হচ্ছে পপুলেশন, মানে সমস্ত স্টুডেন্ট হচ্ছে পপুলেশন। এবার দেখা গেল আমি তো সমস্ত স্টুডেন্টের কাছে সার্ভে বা সমস্ত স্টুডেন্টের কাছে তথ্য নেওয়া সম্ভব নয়, সেই জন্য ওখান থেকে আমাকে কিছু রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল চুজ করতে হয়, যেটাকে সমস্ত পপুলেশনকে রিফ্লেক্ট করবে। স্যাম্পল মানে হচ্ছে পপুলেশনের কিছু একটা ইউনিট যেটা সমস্ত পপুলেশনকে রিপ্রেজেন্ট করবে। মানে স্যাম্পল হচ্ছে একটা পপুলেশনের একটা ইউনিট, ছোট একটা ইউনিট। দেখা গেল যদি আমি পুরো ভাত রান্না করছি, ধরো একটা হাঁড়ি, এই হাঁড়িতে আমি ভাত রান্না করছি, ঠিক আছে, ভাত রান্না করছি, তখন কি হচ্ছে, সমস্ত ভাত হচ্ছে পপুলেশন, হ্যাঁ, সমস্ত ভাত, হাঁড়ির সমস্ত ভাত হচ্ছে পপুলেশন। এবার আমি চামচ দিয়ে কিছুটা ভাত আমি তুলে নিলাম, দেখলাম হ্যাঁ ভাতটা হয়েছে, হয়েছে, তার মানে কি বুঝলাম, পুরো হাঁড়ির ভাতটাই হয়ে গেছে। তো ঠিক ওই রকম স্যাম্পল হচ্ছে কিছু একটা ইউনিট যেটা পুরো পপুলেশনকে রিপ্রেজেন্ট করবে, পুরো পপুলেশনের উপর রেজাল্ট বের করবে।
যেমন ভাতের ক্ষেত্রে আমরা দেখলাম একটা ভাত নিয়ে নিলাম, কিছুটা ভাত নিলাম, দেখলাম কি হ্যাঁ ভাত হয়ে গেছে, তাহলে ভাবলাম পুরো ভাত হয়ে গেছে। ঠিক তেমনি কিছু স্যাম্পল আমরা নিব, দিয়ে আমরা দেখব যে পুরো ভাতটা হয়েছে না হয়নি। এরকম স্যাম্পলিং হচ্ছে যে পদ্ধতিতে আমরা স্যাম্পলটা সিলেক্ট করব। এবার যাকে তাকে তো নিলে হবে না, বা যে কাউকে স্যাম্পলের মধ্যে অন্তর্ভুক্ত করলে আমরা অ্যাকচুয়াল রেজাল্টটা কিন্তু পাবো না। কোন পদ্ধতিতে আমরা নেব সেটা হচ্ছে স্যাম্পলিং। তো এই সার্ভের ক্ষেত্রে স্যাম্পলিং এ একটা অসুবিধা দেখা যায়, অর্থাৎ কার কাছ থেকে আমি তথ্যটা নিব, সেই তথ্যটা যদি আমরা সঠিক না নিই তাহলে পুরো যে রেজাল্টটা সেটা কিন্তু আমরা সঠিকভাবে পাবো না। সেই জন্য স্যাম্পলিং এর ক্ষেত্রে একটা অসুবিধা দেখা যায় সার্ভের ক্ষেত্রে। অর্থাৎ যে কেউ তথ্য যদি যার তার কাছে আমরা তথ্য নিতে পারবো না, বা যার তার কাছে আমি তথ্য যদি নিয়ে নিই সার্ভে, যদি আমি বলছি সোশ্যাল মিডিয়াতে আমি কোনো একটা বিষয় ছেড়ে দিলাম, তাহলে একটা 10 বছরের বাচ্চাও দিচ্ছে, 15 বছরের বাচ্চাও দিচ্ছে, যারা অ্যালার্ট হয়ে গেছে তারাও দিচ্ছে কোন একটা বিষয় সম্বন্ধে তাদের মনোভাব। তখন কি হচ্ছে, তখন আমাদের অ্যাকচুয়াল যেটা আমরা জানতে চাইছি সেটা কিন্তু আমরা জানতে পাবো না। সেই জন্য স্যাম্পলিং এর ক্ষেত্রে, অর্থাৎ কোন পদ্ধতিতে আমরা স্যাম্পলটাকে চুজ করব বা কার কাছ থেকে আমরা তথ্যটা নিব, সেটা ক্ষেত্রে একটা সমস্যা দেখা দেয়। এটা একটা বিষয়। তারপরে নেক্সট যেটা আমরা অসুবিধা সেখানে চলে যাব, সেটা হচ্ছে কার্যকরণ সম্পর্ক স্থাপনের অক্ষমতা। এখানে কার্যকরণ সম্পর্ক এখানে তৈরি হয় না, যেটা আমাদের কার্যকরণ সম্পর্ক স্থাপন তৈরি হয় সেটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টেশনের ক্ষেত্রে। তাহলে এটা একটা অসুবিধা, এখানে কার্যকরণ তথ্য পাওয়া যায় না। এবার আমরা চলে এসেছি লাস্ট মুহূর্তে, অর্থাৎ শেষের দিকে। ইউনিট 1 এর সি পার্ট, ইউনিট 1 এর সি পার্টের শেষ আলোচনা, বা পুরো ইউনিট 1 এরই আমাদের শেষ আলোচনা। এরপর থেকে আমাদের ইউনিট 2 ক্লাস শুরু হয়ে যাবে। লাস্ট যেটা আমাদের মনোবিজ্ঞানের তথ্য সংগ্রহের পদ্ধতি, সেই পদ্ধতিটা হচ্ছে কোরেলেশন বা অনুষঙ্গ বা পারস্পরিক সম্পর্ক। কোরেলেশন মানে কি বুঝতে পারছো, কো আর রিলেশন এই দুটো বিষয়, অর্থাৎ দুটো বিষয়ের পারস্পরিক সম্পর্ক। এবার দুটো হতে পারে, একাধিকও হতে পারে। একাধিক সম্পর্ক নির্ণয় করার যে পদ্ধতি, একাধিক সম্পর্ক জানার যে পদ্ধতি, সেটা হচ্ছে অনুষঙ্গমূলক পদ্ধতি। মনোবিজ্ঞানে অনুসন্ধান পদ্ধতির ক্ষেত্রে যে সকল পদ্ধতি ব্যবহৃত হয়, বলতে পারি মনোবিজ্ঞানে তথ্য সংগ্রহ করার যে সমস্ত পদ্ধতিগুলো আছে বা ইনকোয়ারি মেথড গুলো আছে, তথ্য সংগ্রহের ইনকোয়ারি মেথড, তাদের মধ্যে গুরুত্বপূর্ণ হলো অনুষঙ্গ বা পারস্পরিক পদ্ধতি। সবটি গুরুত্বপূর্ণ। এই পদ্ধতি পারস্পরিক সম্পর্ক নামেও অভিহিত, যেটা আমরা কোরিলেশন বলা হয়। অনুষঙ্গ বা কোরিলেশন বলতে কার্যকরণ সম্পর্কে বোঝায় না, কার্যকরণ বা সম্পর্ক বোঝায় না। পারস্পরিক সম্পর্ক মানে হয়তো দেখলাম হোমওয়ার্কের ওপর একাডেমিক অ্যাচিভমেন্ট কিরকম প্রভাব ফেলছে, একটা কার্যকরণ সম্পর্ক আছে। হোমওয়ার্ক যদি বেশি দিচ্ছে তাহলে ছাত্রছাত্রীর রেজাল্ট হয়তো ভালো হচ্ছে। তাহলে এই কোরিলেশন মানে কার্যকরণ সম্পর্ক কিন্তু বোঝায় না, যে একটা জিনিস দিব আর একটা জিনিসের সম্পর্ক আমরা জানার চেষ্টা করবো, সেটা কিন্তু নয়। এখানে এটি সহজভাবে দেখা যায় যে ঠিকভাবে ভেরিয়েবল একে অপরের সাথে সম্পর্কযুক্ত আছে কিনা। অনুষঙ্গ হলো দুই বা ততোধিক চলকের মধ্যে পরিসংখ্যানগত সম্পর্ক, মানে এখানেও দুটো চলকের সম্পর্ক দেখা যায়, তবে কিন্তু কার্যকারণ সম্পর্ক নয়, মানে একদম পুরোপুরি যে আমাদের এক্সপেরিমেন্ট সেটা কিন্তু নয়। তার মানে কি, ভালো করে বোঝার চেষ্টা করো। কোরিলেশন মানে কি, দুটো বিষয়ের সঙ্গে পারস্পরিক সম্পর্ক দেখার চেষ্টা করব, এটা হচ্ছে আমাদের কোরিলেশন। হ্যাঁ, এবার কোরিলেশনের বিভিন্ন ভাগ আছে। যেমন কোরিলেশনকে একটা ইতিবাচক, যেটাকে আমরা পজিটিভ কোরিলেশন বলি। পজিটিভ কোরিলেশন হচ্ছে, দেখা গেল যেটা তোমাদের বললাম, যে একজন শিক্ষার্থী বেশি পড়াশোনা করছে এবং তার সঙ্গে সঙ্গে তার পরীক্ষার রেজাল্টটা ভালো হচ্ছে, যে খুবই মনোযোগ দিয়ে পড়ছে, তার পরীক্ষার রেজাল্ট একদম A+। এখানে পারস্পরিক সম্পর্ক মানে কার্যকর, এটা ঘটলে এটা ঘটবে। কার্যকরণ সম্পর্ক মানে কি বলতো, একটা জিনিস ঘটলে আর একটা জিনিস ঘটতে বাধ্য, কিন্তু এখানে অ্যাকচুয়ালি ওই বিষয়টা দেখা না। এখানে যেটা দেখা হয় সেটা হচ্ছে দুটো ভেরিয়েবল একে অপরের সঙ্গে কিরকম ভাবে সম্পর্কযুক্ত, সেটা শুধু এখানে দেখা হয়। হ্যাঁ,
তো এখানে একটা তোমাদের যেটা ভাগ বললাম ইতিবাচক, যেটাকে আমরা পজিটিভ মানে ভেরিয়েবল নামে জানি, সেখানে দেখো এখানে দেখছি একজন শিক্ষার্থী প্রচুর পড়াশোনা করছে, প্রচুর পড়ছে, প্রচুর পড়ার ফলে অবশ্যই তার রেজাল্ট ভালো হচ্ছে। তাহলে এটা একটা পজিটিভ, মানে একটা জিনিস যদি বাড়ে তাহলে আর একটা জিনিস অবশ্যই বাড়বে। এখানে এই ইতিবাচক অনুষঙ্গ বা পজিটিভ কোরিলেশন মানে হচ্ছে কি, একটা জিনিস যদি বাড়ে, একটা জিনিস যদি বাড়ে তাহলে আর একটা জিনিস অবশ্যই বাড়বে। যদি ভালো বেশি অনেকক্ষণ একজন শিক্ষার্থী অনেক পড়াশোনা করছে তাহলে পরীক্ষার রেজাল্ট অবশ্যই ভালো হবে। এটা একটা ইতিবাচক সম্পর্ক, এটা হচ্ছে পজিটিভ কোরিলেশন। নেগেটিভ কোরিলেশন কি, একটা জিনিস যদি বাড়ে তাহলে একটা জিনিস আর একটা জিনিস কমবে। ভালো করে বোঝার চেষ্টা করো, একটা জিনিস যদি বাড়ছে তাহলে আর একটা জিনিস কমছে। এই ছবিটা ভালো করে লক্ষ্য করা তাহলে বুঝতে পারবে। আমাদের এখন বর্তমানে যদি পরিবেশের তাপমাত্রা যদি বেড়ে যায়, এখন তো ঠান্ডার সিজন চলছে, পরিবেশের তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে দেখবে শীতের পোশাক কেনাকাটা কিন্তু কমে যাবে। তার মানে কি, একটা জিনিস বাড়ছে তাহলে অপর জিনিসটা কমে যাচ্ছে। তাহলে কি অনুষঙ্গ অর্থাৎ নেতিবাচক বা নেগেটিভ কোরিলেশন হচ্ছে এরকম একটা বিষয়। একটা জিনিস যদি বাড়ে তাহলে একটা জিনিস কমবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পরিবেশের তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে অবশ্যই শীতের পোশাকের কেনাকাটা কিন্তু কমে যাবে ব্যবসায়ীদের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে শূন্য সহগতি। শূন্য সহগতি মানে কি, একটা জিনিসের সঙ্গে আর একটা জিনিসের কোনো সম্পর্কই নেই। যেমন খাওয়ার সঙ্গে পরীক্ষার রেজাল্টের কোনো সম্পর্ক নেই। এই যে কে কতটা খাচ্ছে, কে কতটা মানে খাওয়া দাওয়া করছে, তার উপর পরীক্ষার রেজাল্টের কোনো সম্পর্ক আছে না। পড়াশোনার ক্ষেত্রে হয়তো সম্পর্ক আছে, কিন্তু খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমি হয়তো 500 চালের ভাত খাচ্ছি বা 200 চালের ভাত খাচ্ছি দিয়ে আমার পরীক্ষার রেজাল্ট ভালো হচ্ছে, সেটা কিন্তু কোনো সম্পর্ক নেই। মানে একজনের সঙ্গে আরেকজনের একটা ভেরিয়েবলের সঙ্গে আরেকটা ভেরিয়েবলের কোনো সম্পর্ক এখানে থাকে না। সেই জন্য এটা হচ্ছে শূন্য অনুষঙ্গ বা শূন্য বা জিরো কোরিলেশন বলা হয়। তো এরও কিছু সুবিধা আছে, সুবিধাগুলো জেনে যাবো। এখানে সম্পর্ক চিহ্নিত বা শনাক্তকরণের সহায়ক। যেমন আমি তোমাদের বললাম যে অতিরিক্ত পড়াশোনা পরীক্ষার রেজাল্টের ক্ষেত্রে ইফেক্ট ফেলছে, ঠিক তেমনি সম্পর্ক চিহ্নিত অর্থাৎ পরীক্ষার পড়াশোনার ক্ষেত্রে যে রেজাল্টের একটা সম্পর্ক চিহ্নিত করতে আমাদের সাহায্য করছে। যেমন উষ্ণতা বাড়া, উষ্ণতা যে বাড়ছে পরিবেশের, উষ্ণতার সঙ্গে আমাদের পোশাক পরিচ্ছদের কেনাকাটা কমে যাচ্ছে, তাহলে এটা একটা শনাক্তকরণ আমাদের সাহায্য করছে কোরিলেশন পদ্ধতি। এরপর হচ্ছে অন্তর্দৃষ্টি প্রদানের সহায়ক। অন্তর্দৃষ্টি মানে কি, অভ্যন্তরীণ কোনো বিষয়কে পর্যবেক্ষণ করার জন্য আমাদের এই পদ্ধতিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অভ্যন্তরীণ দুটো বিষয়ের সঙ্গে কি রকম সম্পর্ক আছে সেই সম্পর্ক স্থাপনে আমাদের এই কোরিলেশন পদ্ধতিটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা আমাদের অন্যতম সুবিধার একটা দিক। তার সঙ্গে সঙ্গে হাইপোথেসিস টেস্টিং। হাইপোথেসিস টেস্টিং, হাইপোথেসিস মানে হচ্ছে সম্ভাব্য সমাধান খুঁজে বের করা। হাইপোথেসিস মানে হচ্ছে টেন্টেটিভ সলিউশন অফ এ প্রবলেম, অর্থাৎ একটা সমস্যার সম্ভাব্য সমাধান খুঁজে বের করা। যদি আমি বলি আমি বিদ্যালয় থেকে বাড়ি যাব, তো সম্ভাব্য সমাধান কি হতে পারে? হয়তো আমি টোটো করে বাড়ি যাব, হয়তো আমি সাইকেলে করে বাড়ি যাব, বা হয়তো আমি বাসে করে বাড়ি যাব। তো একটা সম্ভাব্য সমাধান। তো এই কোরিলেশনের মাধ্যমে হাইপোথেসিস আমরা টেস্টিং করতে পারি। হাইপোথেসিস যেটা আমরা ধরেছি, তাহলে আমি ধরলাম যে বিদ্যালয় থেকে বাড়ি যাব, সাইকেলে বাড়ি যাব, তো সেটাকে আমরা সাইকেলে বাড়ি গিয়ে আমরা টেস্ট করছি। তো এই দুটোর সঙ্গে সম্পর্ক কিরকম, এই সম্পর্কটা জানার চেষ্টা করে আমাদের এই কোরিলেশন পদ্ধতি। এবং এর কিছু অসুবিধা আমরা এবার জেনে যাব, তাহলে আমাদের সম্পূর্ণ নোটটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে কারণে বিভ্রান্তি বা কারণে ভ্রান্তি থাকে, অর্থাৎ এর অন্যতম একটা অসুবিধা যদি আমি বলতে পারি, তো বিভিন্ন কারণের সঙ্গে বিভিন্ন বিষয়ের সঙ্গে কারণে ভ্রান্তিও দেখতে পারে বা ভুলভাল সম্পর্ক আমরা চিহ্নিত করতে পেরে যেতে পারি, এটা একটা অসুবিধা। দিক নির্দেশনের অস্পষ্টতা বা নির্দিষ্ট দিক আমরা এখানে দেখতে পাই না, কোন দিকে যাব, কোন পদ্ধতিটা সম্ভাব্য সমাধানটা আমরা নিব সেটা আমরা দেখতে পাই না, এটা একটা অসুবিধা। এবং তার সঙ্গে সঙ্গে অশুদ্ধ সম্পর্ক, এমন কিছু সম্পর্ক আমরা হয়তো বের করে দিলাম যেটা কোনো সম্পর্ক নয়, শুদ্ধ নয়, মানে অ্যাকচুয়াল সম্পর্কটা আমরা বের করতে পারলাম না, এটা একটা অসুবিধা। তাহলে তোমরা আশা করি আমাদের ইউনিট 1 এর সি বিষয়টা আশা করি তোমরা বুঝে গেছো। তোমরা প্রত্যেকটা বিষয় একটু ভালোভাবে জানার চেষ্টা করবে বা বোঝার চেষ্টা করবে, বুঝলে তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবেই। তোমাদের আরেকটা কথা বলি, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই 5টা যে পদ্ধতি, মনোবিজ্ঞানের পদ্ধতি আমরা জানলাম, তোমরা কমসে কম
প্রত্যেকটা পদ্ধতি কি বা কাকে বলে এটা জেনে যাবে, পদ্ধতিগুলো কাকে বলে, এবং তার সঙ্গে সঙ্গে এর সুবিধা এবং অসুবিধা। পরীক্ষা যদি আসে তাহলে এর সুবিধা এবং অসুবিধাই আসবে, আশা করা যায়। এবার যদিও তোমাদের সিলেবাস কিন্তু অনেক বড়, কিন্তু এই পুরো ইউনিট 1 থেকে তোমাদের মাত্র 5 মার্কের কোশ্চেন আসবে, মাত্র 5 মার্কের। আর এবং 2 মার্কের একটা 7, 2 মার্কের একটা, মানে টোটাল হচ্ছে 7 মার্কের কোশ্চেন আসবে। 7 মার্কের মধ্যে আমাদের কতগুলো পড়তে হচ্ছে? একটা পড়তে হচ্ছে সাইকোলজি কি, সাইকোলজির সঙ্গে এডুকেশনাল সাইকোলজির সম্পর্ক কি। তারপর হচ্ছে আমাদের ইউনিট সাব ইউনিট বিতে আমরা দেখলাম যে আচরণবাদ, গেস্টাল্ট, সাইকো অ্যানালাইসিস থিওরি, তার সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন পদ্ধতিগুলো। তোমরা আশা করি খুবই সহজ বিষয়গুলো একবার যদি বুঝে নাও তাহলে তোমরা পরীক্ষা খাতা অবশ্যই লিখে আসতে পারবে। এরপরে আমরা আলোচনা করব আমাদের যে নেক্সট ইউনিট, ইউনিট 2, সেটা আলোচনা করব। সেটা সাইকোলজির আর একটা পার্ট, খুবই সহজ। ওটা মাত্র 2টো ক্লাস নিলেই তোমাদের মানে সমস্যার সমাধান হয়ে যাবে। এবং তোমাদের আরেকটা কথা বলি, অনেকে হয়তো অনেক কথা বলছো বা তোমরা অনেকে অনেক বিষয় কমেন্ট করছো, তো সেই জন্য তোমাদের ওই কমেন্টের পরিপ্রেক্ষিতে আমি তোমাদের একটা বিষয় বলতে চাই যে তোমরা অবশ্যই আমাদের উপর যেমন এখন ভরসা করে আছো, ঠিক তেমনি এইরকম ভরসা রাখো। আমরা অবশ্যই তোমাদের এই সমস্ত ক্লাস নির্দিষ্ট টাইমের আগে শেষ করে দেব এবং খুব সহজভাবে তোমাদের কাছে উপস্থাপন করে দেব, যাতে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়। আমরা চাই তোমাদের ভালো, আর তোমাদের ভালো তো আমাদের যে প্রত্যেকটা এলিট পরিবারকে আমাদেরকে ভালো লাগবে। তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমাদের যে কত ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা যদি আমাকে অনুসন্ধান পদ্ধতির মাধ্যমে বা এই সাইকোলজির বিভিন্ন যে পদ্ধতি, সেই পদ্ধতির মাধ্যমে যদি আমার কাছে বিভিন্ন তথ্য সংগ্রহ করার চেষ্টা করো, তাহলে তোমরা হয়তো জানতে পারবে যে আমরা কতটা সন্তুষ্ট তোমাদের এই কমেন্টগুলো দেখে। যাই হোক, আজকে আমাদের এখানেই ক্লাস শেষ। তবুও শেষে তোমাদের একটা কথা বলি, তোমাদের বিভিন্ন বন্ধু বান্ধব এই সমস্ত ক্লাসগুলো শেয়ার করো এবং আমাদের এই ডেসক্রিপশনে দেওয়া আছে লিংক, সেই লিংক থেকে তোমরা এলিট অ্যাপটি ডাউনলোড করে নেবে। এবং যদি তোমরা আমাদের ক্লাসে কেউ নতুন থেকে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেল আইকনটি দেবে। থ্যাংক ইউ সবাইকে। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।